আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ শোয়েব হোসেন, আর আজকে নিয়ে এসেছি এমন একটা ভিডিও যেটা হয়তো আপনার প্রোগ্রামিং ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি যদি জাভা স্ক্রিপ্ট শিখতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। হ্যাঁ ডিয়ার ভিউয়ার, মাত্র একটাই ভিডিওতে আমরা শিখব জাভা স্ক্রিপ্টের একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। জাভা স্ক্রিপ্ট হচ্ছে এমন একটা ভাষা যেটা আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। ভিডিওটা এমনভাবে সাজানো হয়েছে যাতে একদম নতুনরাও সহজে বুঝতে পারেন, আর যাদের একটু অভিজ্ঞতা আছে তারাও নতুন কিছু শিখতে পারেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর যদি কিছু শেখেন তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের জাভা স্ক্রিপ্ট জার্নি। আমি সাবলাইম টেক্সট ওপেন করছি। এই যে জাভা স্ক্রিপ্ট টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার তৈরি করে রেখেছি। এখানে একটা আমি ফাইল তৈরি করি, নাম দিলাম index.html, কন্ট্রোল এস, সেভ। ওকে, html জাভা স্ক্রিপ্ট টিউটোরিয়াল h1, ওয়েলকাম টু সফটল ইউটিউব চ্যানেল। ওকে, শুরুতেই আমরা দেখি যে জাভা স্ক্রিপ্ট কিভাবে শুরু করতে হয়। তো জাভা স্ক্রিপ্ট যেভাবে আমরা শুরু করতে পারি, শুরুতেই আমাদের একটি ট্যাগ নিতে হবে যার নাম হচ্ছে স্ক্রিপ্ট। ওকে, এই স্ক্রিপ্ট ট্যাগের ওপেনিং ক্লোজিংয়ের ভিতরে আমরা জাভা স্ক্রিপ্টের কোডগুলো রাখতে পারবো। তো জাভা স্ক্রিপ্টের কোড আমরা হেডের মধ্যেও রাখতে পারি, আবার বডি ক্লোজিং ট্যাগের উপরেও রাখতে পারি। তো আমরা যদি কোনো কিছু জাভা স্ক্রিপ্ট মাধ্যমে শো করতে চাই তাহলে আমরা টাইপ করব document.write। তো আমি এখানে লিখছি document.write। জাস্ট এখানে আমি বললাম যে হ্যালো জাভা স্ক্রিপ্ট, কন্ট্রোল এস। এখন ফাইলটিকে যদি আমরা রান করি তাহলে এই লেখাটা আমরা ব্রাউজারে দেখতে পাবো। ওকে, চলুন রান করি। ওপেনিং ব্রাউজার। এই যে দেখুন, অলরেডি আমার লেখাটা চলে আসছে। ঠিক আছে, এইটা ছিল HTML, আর এইটা আমরা নিয়ে এসেছি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। তো আমরা এখন দেখব যে কিভাবে জাভা স্ক্রিপ্টে কমেন্ট করতে হয়। তো জাভা স্ক্রিপ্টে দুইভাবে কমেন্ট করা যায়। একটা হলো, যেমন এখানে আমি একটু লিখে রাখি যে জাভা স্ক্রিপ্ট কমেন্টস। ওকে, তো জাভা স্ক্রিপ্টের সিঙ্গেল লাইন কমেন্টের জন্য জাস্ট দুইবার ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই হবে। যেমন আমি এখানে বলেই দিলাম সিঙ্গেল লাইন কমেন্ট। কমেন্ট মূলত এটা ব্রাউজার বা আউটপুটে এক্সিকিউট হয় না, এটা জাস্ট কোডিংয়ের মধ্যে থাকতে হয়। কমেন্ট সাধারণত আমরা করে থাকি যে নিচে কেন কি করেছি এই বিষয়গুলো উল্লেখ করার জন্য। তো এটা ছিল সিঙ্গেল লাইন কমেন্ট। আর মাল্টিপল লাইন কমেন্টের জন্য আমরা এভাবে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার ওপেন করব, স্টার ফরওয়ার্ড স্ল্যাশ ক্লোজ করব। তো এরই মাঝে আমরা একাধিক লাইন নিতে পারবো। যেমন ধরুন আমি এখানে নিলাম মাল্টিপল লাইন কমেন্টস। খেয়াল করুন আমার এখানে 3টা লাইনের কমেন্ট আছে। আমি কি করেছি, জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশ ওপেন করে ফরওয়ার্ড স্ল্যাশ আবার স্টার দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা এটা ক্লোজ করেছি। তো এইভাবে আমরা মাল্টিপল লাইন কমেন্ট একসাথে করতে পারি। তো এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে জাস্ট এইটুকুই দেখতে পাবো, এই দুইটা বিষয় আমরা দেখতে পাবো না, কারণ এই দুইটা আমাদের কমেন্ট হয়ে গেছে। দেখুন এখানে কালারও কিন্তু ভিন্ন দিয়ে দিছে। তবে কালার ভিন্ন হোক আর না হোক, এভাবে আমরা জাভা স্ক্রিপ্টে কমেন্ট করতে পারবো। আমরা রিলোড দিই, এই যে দেখুন জাভা স্ক্রিপ্ট কমেন্টস এই কথাটা আসছে, কিন্তু এগুলো আমাদের আসেনি। এখন আমরা দেখব যে কিভাবে জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল ইউজ করা যায়। তো আমি এগুলো উঠিয়ে দিচ্ছি। তো ভেরিয়েবলের জন্য আমরা লিখতে পারি var অথবা let। তো আমি আপাতত var লিখছি। এরপর আমরা যে কোনো একটি নাম দেব, যেমন আমি x নিয়ে 32 দিলাম, একটা সংখ্যা অ্যাসাইন করছি x এর মধ্যে। এখন এই ভেরিয়েবলকে যদি আমরা এখন শো করাতে চাই, জাস্ট টাইপ করব document.write, জাস্ট এখানে x দিয়ে দিলাম, অর্থাৎ এই x এর যে মান এখন সেটা প্রিন্ট হবে। এই যে দেখুন আমাদের 32 চলে আসছে। তো আমরা এইভাবে ডিফারেন্ট টাইপ ভেরিয়েবল জাভা স্ক্রিপ্টে নিতে পারি। তো যেমন আমি x অ্যাসাইন 32 নিছি, আমি var বললাম, নেম অ্যাসাইন, এখানে আমি বললাম কামাল। খেয়াল করুন যেহেতু এটা অ্যালফাবেট অর্থাৎ সংখ্যাকে আমরা
কোটেশন ছাড়াই রাখতে পারবো, কিন্তু যদি সংখ্যা ছাড়া যে কোনো কিছু হয় সেগুলোকে আমাদের সিঙ্গেল বা ডাবল কোটেশনে স্ট্রিং করে রাখতে হবে। এটাকে বলা হয় স্ট্রিং করা। সিঙ্গেল বা ডাবল কোটেশনে কোনো কিছু রাখাটাকেই বলা হয় স্ট্রিং করা। আমরা যে কোনো HTML ট্যাগ কোডকে যদি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এক্সিকিউট করতে চাই তাহলে অবশ্যই আমরা সিঙ্গেল বা ডাবল কোটেশনে সেটা রেখে কাজ করতে হবে। ওকে, এখন আমি যদি এখানে শুধু নেম দিই তাহলে আমরা কামাল দেখতে পাবো। এই যে দেখুন কামাল আসছে। কিন্তু যদি ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে আমরা একসাথে দুইটা আউটপুট দেখাতে পারবো। যেমন এখানে আমি যদি এক্স লিখি, খেয়াল করুন, তাহলে আমি এখানে কি করলাম, খেয়াল করুন, আমাদের কামালের পরে 32 দেখাবে, এই যে 32। কিন্তু আমি চাচ্ছি একটি নতুন লাইন করতে, এর জন্য আমরা এই যে এর ভিতরে বিআর দিয়ে দিতে পারি। এই যে দেখুন নতুন লাইন হয়েছে। কিন্তু এই তিনটা জিনিসকেই আমরা একটা লাইনের মাধ্যমে করতে পারি। সেটা কীভাবে দেখুন, আমি এখানে প্লাস বললাম, তারপরে বিআর বললাম, এরপরে প্লাসের কাজ হচ্ছে কনক্যাটিনেট করা, ঠিক আছে। তো আমি এক্স দিয়ে দিলাম। এখন এই দুইটা লাইন না হলেও আমাদের এখানে যে আউটপুট আছে সেম আউটপুট হবে। এই যে দেখুন কোনো চেঞ্জ নাই। তো এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে জাভাস্ক্রিপ্টে ইউজার ডিফাইন ফাংশন তৈরি করা হয়। তো আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। ফাংশন তৈরি করতে গেলে শুরুতেই ফাংশন কিওয়ার্ডটি আমাদের লিখতে হবে। এভাবে ফাংশন কিওয়ার্ড লেখার পরে আমরা যে কোনো নাম দিতে পারবো। যেমন আমি আমার চ্যানেলের নামটি দিলাম সফট অল, এরপরে ফার্স্ট ব্র্যাকেট নিব, তারপরে কার্লি ব্র্যাকেট নিয়ে এর ভিতরেই মূলত আমাদের প্রয়োজনীয় কাজগুলো নেব। তো ফাংশন এই জন্যই তৈরি করা হয়, অনেকগুলো যেই কাজগুলো বারবার আমাদের ইউজ হচ্ছে, দৈনন্দিন যে জাভাস্ক্রিপ্ট আমার একটা কাজ বারবার ইউজ হচ্ছে, তো এটাকে যদি আমরা ফাংশন আকারে তৈরি করে রাখি তাহলে জাস্ট এই যে সিম্পল এই ফাংশনটাকে কল করে আমরা কাজটি করতে পারবো। তো আমরা এখন দেখি, চলুন আমরা এখানে টাইপ করলাম ডকুমেন্ট ডট রাইট, এখানে জাস্ট আমি টাইপ করলাম যে দিস ইজ ইউজার ডিফাইন্ড ফাংশন। তো এইগুলোকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন, অর্থাৎ এটা আমরা তৈরি করছি, এটা জাভাস্ক্রিপ্টের নাম। তো এখন আমরা যদি রিলোড দেই তাহলে এই ফাংশনে কোনো কার্যকারিতা আমরা দেখতে পাবো না। তো ফাংশনের কার্যকারিতা দেখতে হলে জাস্ট ফাংশনটিকে কল করতে হবে। যেমন এখানে কি লিখছি সফটল, তো কল করার সময় ফাংশনের নাম এবং ফার্স্ট ব্র্যাকেটটি আমাদের সাধারণত ইউজ হয়ে থাকে। আমরা এখন বলি সফটল ফার্স্ট ব্র্যাকেট। এই যে দেখুন রিলোড দেই, এই যে দিস ইজ ইউজার ডিফাইন্ড ফাংশন, এই কথাটা কিন্তু চলে আসছে। এখন এই ফাংশনটাকে আমরা চাইলে HTML এর মাধ্যমে শো করাতে পারি। খেয়াল করুন আমি এটাকে এখানে শো করছি না, জাস্ট এখানে এসে আমরা টাইপ করলাম একটা ফর্ম নেই, ফর্মের এলিমেন্ট হিসেবে সাপোজ আমি নিলাম ইনপুট টাইপ, আমি এখানে বললাম বাটন, আমাদের নেম দরকার নেই, ভ্যালু হিসাবে আমরা বললাম ক্লিক হেয়ার। তো এক্ষেত্রে আমরা একটি ইভেন্ট হ্যান্ডেলার ইউজ করতে পারবো, সেটা হচ্ছে অন ক্লিক। এরপরে এই যে আমরা ফাংশনটা তৈরি করছি এই ফাংশনের নাম এখানে দিয়ে দিতে পারবো। ওকে, সফটল আমি একটু ছোট বানিয়ে নিচ্ছি, প্রয়োজনে এটাকে আমি এদিকে একটু করে দিচ্ছি, কন্ট্রোল এস। খেয়াল করুন এই যে এই ফাংশনটা এখানে আমরা কি করছি, কল করেছি। তো আমি এখন রিলোড দিলাম, এই যে দেখুন আমার সামনে একটি বাটন আছে, এখানে ক্লিক করলে আমাদের এই ফাংশনের আউটপুটটি চলে আসবে। আমরা এখন দেখব যে কিভাবে ইউজার ডিফাইন্ড ফাংশনের সাথে প্যারামিটার পাস করা যায়। ওকে, তো আমি এই জায়গায় খেয়াল করে যে সফটল, এইটা ভিতরে আমরা যে কোনো ভেরিয়েবল লিখতে পারবো যাকে বলা হয় প্যারামিটার। যেমন আমি এখানে টাইপ করলাম এক্স, খেয়াল করুন এই জায়গায় আমি একটা কাজ করি, প্রয়োজনে আরও একটি ডকুমেন্ট নিয়ে নেই, বললাম ডকুমেন্ট ডট রাইট, জাস্ট এখানে আমরা এক্স টাইপ করলাম। তো এখন এই ফাংশনটিকে যদি আমরা কল করি, খেয়াল করুন আমি সফটল বললাম, আমি যদি এখানে রিলোড দেই এই যে দেখুন এই কথাটা আমার আসছে, কিন্তু এখানে কি লেখা আসছে, আনডিফাইন্ড একটা লেখা আসছে, কারণ কি এই এক্সের ভ্যালু আমরা দেই নাই। ফাংশনটা কল করতে হলে এই এক্সের ভ্যালু এখান থেকে পাস করতে হবে, যাকে আর্গুমেন্ট বলে। তো আমার এই প্যারামিটারের ভ্যালু এখানে দিয়ে দিতে হবে। যেমন আমি এখানে মনে করেন 2 দিলাম, তাহলে খেয়াল করুন এই যে 2 দিস ইজ ইউজার ডিফাইন্ড ফাংশন। কিন্তু আমরা যদি এভাবে ব্ল্যাঙ্কস দেই তাহলে এটার জন্য আমাদের আনডিফাইন্ড আসবে। এখন এই জায়গায় আমরা চাইলে স্ট্রিং ভ্যালু দিয়ে দিতে পারি, যেমন আমি কামাল দিলাম, খেয়াল করুন এই যে কামাল দিস ইজ ইউজার ডিফাইন্ড ফাংশনে যে নিচের লাইনটা আসছে সাথে এই যে এক্স এ মান আসছে। তো এখানে আমরা চাইলে এইভাবে একাধিক ভ্যালু নিয়ে নিতে পারি। ওকে, তো এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে যে একাধিক ভ্যালুর ক্ষেত্রে
একাধিক ভ্যালু এখানে আমাদের দিয়ে দিতে হবে। যেমন আমি এখানে ধরে নিন যে এজ বললাম 20, তাহলে এখানে আমরা প্রিন্ট করে দেই ওয়াই, তাহলে কি আসবে কামাল 20 দিস ইজ ইউজার ডিফাইন্ড ফাংশন। এখন এই লাইনটাকে যদি নিচে নামাতে চাই আমরা এই জায়গায় বিআর দিয়ে দিতে পারি। এই যে দেখুন কামাল 20 দিস ইজ ইউজার ডিফাইন্ড ফাংশন। মাঝখানে যদি আমরা স্পেস চাই তাহলে এইভাবে আমরা স্ট্রিং দিয়ে জাস্ট এখানে স্পেস দিয়ে দিতে পারি। এক্ষেত্রে আমাদের এই যে দেখুন কামাল 20 সেই সাথে এটাও চলে আসছে। এখন এই জিনিসটাকেই আমরা কি করতে পারি, এই যে অন ক্লিকের মাধ্যমে নিয়ে আসতে পারি। খেয়াল করুন এটা তো আমরা সরাসরি কল করেছিলাম, এখন আমি এটা উঠিয়ে দিলাম। এই যে দেখুন এখানে কিছুই শো করছে না, কিন্তু ক্লিক হেয়ারে ক্লিক করলে এই যে আনডিফাইন্ড দেখাচ্ছে। কারণ কি এখানে দুইটা প্যারামিটার আছে, এর ভ্যালু কিন্তু আমরা এখান থেকে পাস করি নাই। তাহলে এখান থেকে আমরা বলে দেই কামাল, এরপরে আমরা বলে দেই 40। খেয়াল করুন এক্ষেত্রে কী হবে, কামাল যাবে এক্সের জন্য আর 40 যাবে ওয়াইয়ের জন্য। আমরা রিলোড দিই, এখন যদি ক্লিক হেয়ারে ক্লিক করি এই যে দেখুন কামাল 40 দিস ইজ ইউজার ডিফাইন্ড ফাংশন কথাটি আমার চলে আসছে। এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে রিটার্ন ফাংশন তৈরি করতে হয়। তো এটাকে আমি উঠিয়ে দিচ্ছি, জাস্ট এখানে আমি আবার ফ্রেশ করে লিখি। আমি টাইপ করলাম ফাংশন, আমরা বললাম সফটল, ওকে। খেয়াল করুন রিটার্ন, এই জায়গায় আমরা যে কোনো কিছু দিয়ে দিতে পারি। দিস ইজ ইউজার ডিফাইন্ড ফাংশন, ওকে, সেমিকোলন। এখন এই ফাংশনটাকে যদি আমরা কল করি, আমি বললাম সফটল, খেয়াল করুন এক্ষেত্রে আমার কোনো আউটপুট আসবে না। এই আউটপুটটা আমরা দেখতে পাবো না, কারণ এটাকে কোথাও প্রিন্ট করা হয় নাই। যখন আমরা রিটার্ন করব, এখানে একটু মজার জিনিস খেয়াল করুন, আমি ডকুমেন্ট ডট রাইট এখানে টাইপ করলাম কামাল, কামাল কিন্তু আমার আসবে। কিন্তু আমরা জানি যে ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে কোনো কিছু ডিসপ্লে করতে হয়, এর জন্য তো কোনো কিছু এক্ষেত্রে তো আমরা ডকুমেন্ট ডট রাইট লিখিনি, এখন এই জন্য এটা শো করছে না। তো আমরা যেখানে এই রিটার্ন দেখব, রিটার্নের ক্ষেত্রে যেটা হয় ফাংশনটিকে যেখান থেকে কল করা হবে এই রিটার্নে যেই ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা মূলত এখানে চলে আসবে। তাহলে এটাকে প্রিন্ট করতে গেলে আমাদের লিখতে হবে ডকুমেন্ট ডট রাইট, খেয়াল করুন এর ভিতরে আমাদের এই ফাংশনটি কল করতে হবে। তাহলে এই লেখাটা আমরা দেখতে পাবো। এই যে দেখুন রিলোড দিচ্ছি, এই যে দেখুন আসছে। তো এখানে আমরা যা খুশি তাই পাঠাতে পারবো, সংখ্যাও পাঠাতে পারবো, যেমন 22। এক্ষেত্রে কী হবে আমাদের এই যে 22 আসবে। ধরে নিন যে আমরা একটু যোগের ফাংশন তৈরি করি, তার জন্য আমি টাইপ করলাম ফাংশন অ্যাড, আমি বললাম এ বি, ওকে। এরপরে আমি লিখলাম var c অ্যাসাইন এ প্লাস বি। খেয়াল করুন আমি এখানে রিটার্ন সি দিলাম। তাহলে ফাংশনটি কল করতে গেলে আমার এ এবং বি এর মান দিতে হবে। তো এক্ষেত্রে আমি কল করি অ্যাড, তারপরে আমরা মান দিলাম ধরেন যে 5 4। তো এক্ষেত্রে কী হবে, সি এর মান কত হবে বলুন তো, এর মান 5 আর বির মান 4, তাহলে সির মান হবে আমাদের 9। কিন্তু যদি এখানে আমরা মাইনাস দিতাম তাহলে সির মান হতো আমাদের 1। এখন এইটা কিন্তু আমাদের শো করবে না, কারণ আমরা শুধু রিটার্ন করেছি। রিটার্ন করলে যেটা হয় যে রেজাল্টটা এই সি এখানে যাই রিটার্ন করব সেই ভ্যালুটা কী হবে এখানে সে পৌঁছে দেবে। তো সি এর মান কত 1, তাহলে এখানে আমরা 1 পাবো। এটাকে ডিসপ্লে করতে গেলে আমাদের ডকুমেন্ট ডট রাইট ইউজ করতে হবে, ওকে, কন্ট্রোল এস। এখন যদি রিলোড দিই এই যে দেখুন 1 দেখাবে। তো একইভাবে যদি আমি এখানে প্লাস দেই এই যে দেখুন আমাদের 9 দেখাচ্ছে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখব যে ফাংশনের ভিতরে আমরা কিভাবে ফাংশন কল করতে পারি, ওকে। তো আমি এইটাকে উঠিয়ে দিচ্ছি, আমি এখানে লিখলাম ফাংশন সফটল, ওকে, ডকুমেন্ট ডট রাইট বললাম সফটল ইউটিউব চ্যানেল, ওকে। এরপরে আমরা আরও একটি ফাংশন তৈরি করলাম, ধরেন যে ফাংশন অ্যাড, এখানে এ বি নিলাম, তারপরে আমরা ভার্ব একটা ভেরিয়েবল নিয়ে জাস্ট এ প্লাস বি আমরা দিয়ে দিলাম। এরপরে বললাম ডকুমেন্ট ডট রাইট, এখানে এসে আমরা বললাম সি। খেয়াল করুন এই ফাংশন দুটিকে তো আমরা ইন্ডিভিজুয়ালি কল করতে পারবো, যেমন সফটল আমি বললে কি আসবে, সফটল ইউটিউব চ্যানেল, এই যে দেখুন আসছে। একইভাবে যদি আমরা এখানে অ্যাড বলি তাহলে অবশ্যই আমাদের মান দিয়ে দিতে হবে। আমি 2 3 দিয়ে দিলাম, তাহলে 5 হবে। খেয়াল করুন যে 5 আসছে। এখন আমরা চাচ্ছি এই ফাংশন দুইটাকে
আরও একটি ফাংশনের ভিতর থেকে কল করতে। তো আমি যেমন বললাম ফাংশন সফট, ওকে, এর ভিতরে এসে আমরা বললাম সফট অল, খেয়াল করুন, এরপর নিলাম অ্যাড, বললাম 4 5। তাহলে খেয়াল করুন সফট অলের কাজ এই আউটপুটটা দেখানো, আর এইটার কাজ হচ্ছে এই যে এ বি সি এর মান সি নির্ধারণ করা। তাহলে এখন আমরা যদি রিলোড দিই কিছুই কিন্তু হবে না। তো এই যে এই ফাংশনটা কল করলেই আমাদের ওই দুটি ফাংশনের কার্যকারিতা আমরা দেখতে পাবো। তাহলে আমরা ফাংশন কল করব কিভাবে? সফট, এই যে দেখুন কি আসছে, সফট অল ইউটিউব চ্যানেল 9, আমরা একটু বেয়ার এখানে দিলে ডেফিনেটলি নিচের লাইন আমরা দেখতে পেতাম। এই যে দেখুন, বা এই কাজটা আমরা এখানে না করে ধরেন যে রিলোড দেই, এই যে আমরা এখানে করতে পারি ডকুমেন্ট ডট, মানে যে কোনো কাজই আমরা এখানে করতে পারবো। সেই সাথে আমরা দুইটা ফাংশনও কল করেছি। এই যে দেখুন কী হয়েছে, সফটওয়্যার ইউটিউব চ্যানেল 9 কিন্তু আমার চলে আসছে। এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখব যে কিভাবে গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবল কাজ করে থাকে। তো আমি এখানে টাইপ করলাম var a assign, ধরেন যে আমি দিলাম সফটল, এরপরে আমরা এখানে একটি ফাংশন নিলাম, ধরেন যে এটাকে প্রিন্ট করতে গেলে তো জাস্ট আমাদের ডকুমেন্ট ডট রাইট বললেই এখানে এ দিলেই তো আমরা এটা দেখতে পেতাম। এই যে দেখুন সফটল আসছে। তো ফাংশন আমি এখানে বললাম সফটই বলি, জাস্ট এই জায়গায় আমি একটি ভেরিয়েবল নিয়ে নিলাম var, আমরা বললাম xy assign, আমি এখানে বললাম চ্যানেল, ওকে। খেয়াল করুন এখানে আমি যদি ডকুমেন্ট ডট রাইট জাস্ট এ প্লাস আমি একটা স্পেস দিয়ে দিই বা জাস্ট xy দেই, খেয়াল করুন এই জায়গায় আমি এটা ইউজ করছি না। আমরা এখানে কি করছি, এর মান সফটল আর xy এর মান আমরা চ্যানেল দিছি। প্রয়োজনে এখানে আমরা আরও একটি ভেরিয়েবল নিয়ে নেই yz assign, আমরা বললাম ইউটিউব, ওকে, কন্ট্রোল এস, এখানে এসে আমরা বললাম প্লাস yz কন্ট্রোল এস। খেয়াল করুন এখন যদি আমরা ফাংশনটিকে কল করি তাহলে কি লেখা আসবে, সফটল ইউটিউব চ্যানেল। খেয়াল করুন সফট, আমি রিলোড দিই, এই যে দেখুন সফটল ইউটিউব চ্যানেল আসছে। এখন এই জায়গায় একটা বিষয় খেয়াল করুন, এই যে এটা কিন্তু আমরা এই ফাংশনের ভিতরে ইউজ করছি, কিন্তু যদি আমরা ইউটিউব এবং চ্যানেল এই যে yz এবং xy দুইটা ভেরিয়েবল ইউজ করছি, এই ভেরিয়েবলটাকে আমরা বাইরে ইউজ করতে পারবো না। আমরা করেই দেখুন ডকুমেন্ট ডট রাইট জাস্ট এখানে আমি বললাম yz কন্ট্রোল এস। খেয়াল করুন এটা কিন্তু আমার আউটপুটে আসেনি। আমরা একটু ইন্সপেক্ট করে এই যে কনসোলে গিয়ে দেখি, যে দেখুন কি বলছে যে yz ইজ নট ডিফাইন্ড। আমি প্রয়োজনে xyও নেই, খেয়াল করুন xy, আমার কিন্তু আউটপুট আসবে না, দেখুন আসেনি। কারণ কি, আমরা এইভাবে বাহিরে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটা হয় গ্লোবাল ভেরিয়েবল, এটাকে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, ফাংশন বা ফাংশনের বাইরে আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারবো। খেয়াল করুন এখানেই যদি আমি এই যে এই জায়গায় যদি এ দিতাম তাহলে আমার কি হইতো, এটাকে আমি yz বলি, খেয়াল করুন এটা কিন্তু আমার ঠিকই প্রিন্ট হতো যে সফটওয়্যার আসছে, কিন্তু এই দুইটা কিন্তু আমার আসেনি, কারণ এই দুইটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এই লোকাল ভেরিয়েবলের কাজ হচ্ছে যেই ফাংশনের ভিতরে তৈরি করা হয় ওই ফাংশনের বাইরে আর ওকে ইউজ করা যায় না, কিন্তু গ্লোবাল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলে তাকে যে কোনো ফাংশন বা যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা অপারেটরের কাজ দেখব, ওকে। তো আমি এটা কেটে দিচ্ছি, খেয়াল করুন আমি নিলাম var a assign 20, এরপরে var b assign আমরা বললাম 10। খেয়াল করুন আমি যদি এখন বলি var c assign a প্লাস b, তো মূলত প্লাস হচ্ছে আমাদের একটি অপারেটর, এগুলো আমাদের অপারেটর। তো প্লাস অপারেটরের কাজ কি, এই দুইটাকে যোগ করা। তাহলে এখন আমরা দেখি ডকুমেন্ট ডট রাইট, খেয়াল করুন তাহলে সির মান আমাদের কত হবে, 30 হবে। এই যে দেখুন আমরা রিলোড দেই, কত আসছে 30। তো একইভাবে এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে কি হবে বলুন তো, সির মান হবে 10, এই যে দেখুন 10 হয়েছে। আমরা যদি স্টার দেই তাহলে কি হবে, এই দুইটার গুণ হবে, তাহলে আমাদের 200 হবে। এই যে দেখুন 200, আমরা ভাগ দিলে কি হবে, আমাদের 2 আসার কথা, এই যে দেখুন 2। তো একইভাবে অ্যারিথমেটিক অপারেটর হিসেবে আমরা যদি এরকম মডিউলাস দেই, রিমাইন্ডার অপারেটর বলে, এর কাজ হচ্ছে
10 দ্বারা 20কে ভাগ করার পর যে ভাগশেষ থাকবে সেটা দেখাবে। তো এক্ষেত্রে কিন্তু ভাগশেষ আমাদের 0, এই যে দেখুন 0 আসছে। কিন্তু যদি এটাকে আমরা 1 করে দিতাম কত হতো? 1। একইভাবে এটাকে যদি আমি 29ও করে দিতাম, 10 এখানে কয়বার যায়? 2 বার যায়, আর বাকি ভাগশেষ আমাদের থাকতেছে 9। এখানে সবসময় ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা ভাগ হবে। খেয়াল করুন, এই যে 9 আসছে আমাদের ভাগশেষ। তো আশা করি এই যে মডুলাস বা রিমাইন্ডার অপারেটরও বুঝছেন বা অপারেটর ইউজটাও বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে কিভাবে ইফ স্টেটমেন্ট জাভাস্ক্রিপ্টে ব্যবহার করা যায়। আমি এখানে লিখলাম var a assign 3, var b assign 1। ওকে, এখন আমি এখানে ইফ স্টেটমেন্ট ইউজ করব। ইফ স্টেটমেন্টের কাজ হচ্ছে এখানে একটি কন্ডিশন থাকবে, আর এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে এই কার্লি ব্র্যাকেটের ভিতরে ঢুকতে পারবে। তার মানে কন্ডিশন ফলস হলে এখানে কিন্তু আর ঢুকবে না, আর ট্রু হলে সেই ব্র্যাকেটের ভিতরে ঢুকবে। খেয়াল করুন, আমি এখানে একটু লিখে রাখি ডকুমেন্ট ডট রাইট বিআর দিয়ে রাখি সফটল। ওকে, কন্ট্রোল এস। এখন এই জায়গায় এসে কন্ডিশনের জায়গায় আমরা দিলাম এ লেস দেন বি। খেয়াল করুন তো এর মান কত আছে? এর মান আছে হচ্ছে 3 আর বির মান 1। আমরা বলছি যে এ বির চেয়ে ছোট, এটা কিন্তু ফলস হয়েছে। তো আমি এখানে ডকুমেন্ট ডট রাইট এখানে বললাম ইফ কন্ডিশন ইজ ট্রু। এখন এই মুহূর্তে কিন্তু এই কথাটা আমার আসবে না। কেন আসবে না বলুন তো? কারণ এখানে সে তো ঢুকতেই পারেনি, আর এখানে ঢুকতে পারলে তো অবশ্যই এই কথাটা আমার প্রিন্ট হতো। এই মুহূর্তে প্রিন্ট হবে কি? এই বিষয়টা সফটল। এই যে দেখুন কি প্রিন্ট হয়েছে? সফটল। কিন্তু যদি এই চিহ্নটি আমরা উল্টিয়ে দিতাম, যেটাকে আমরা বলছি গ্রেটার দেন, অর্থাৎ এ বির চেয়ে বড়, কথাটা কিন্তু সত্য, তাহলে আমার এটা কিন্তু এখন প্রিন্ট হবে। খেয়াল করুন, রিলোড। এই যে দেখুন ইফ কন্ডিশন ইজ ট্রু। এই মুহূর্তে এখন যদি এটাকে আবার উল্টে দেই, খেয়াল করুন এটা কিন্তু কি বলবে? এটা আসবেই না। কিন্তু আমরা চাচ্ছি না ইফ কাজ না করলে যেন এলস কাজ করে, অর্থাৎ কোনো একটা ঘটনা যেন ঘটেই। দুইটা ঘটনা, যে কোনো একটি ঘটনা আমাদের ঘটবেই, তা যদি আমরা করতে চাই তাহলে এইটা ট্রু না হলে কোনটা কাজ করবে? এইটা। আর এটা ট্রু হলে তো এটাই কাজ করবে। খেয়াল করুন, এখানে আমরা বললাম ডকুমেন্ট ডট রাইট, আমি বললাম ইফ কন্ডিশন ইজ ফলস। তাহলে আমাদের এই মুহূর্তে কি দেখাবে বলুন তো? হ্যাঁ, আমাদের এই লেখাটা আসবে। কারণ কি? এ লেস দেন বি, এর মান 3, বির মান 1, সুতরাং এটা তো ফলস বলছি আমরা। এ তো বির চেয়ে ছোটো না, আর ফলস হলে তো এখানে ঢুকবে না। ঢুকবে কোথায়? এই জায়গায়। এই যে দেখুন ইফ কন্ডিশন ইজ ফলস লেখাটা আমাদের আসছে। তো একইভাবে আমরা চাইলে আমরা ইফ বুঝলাম, এলসও বুঝছি। আচ্ছা, কিন্তু এখানে যদি আমরা গ্রেটার দেন দিতাম তাহলে প্রথমটা আসতো, এই যে ইফ কন্ডিশন ইজ ট্রু। আর লেস দেন দেওয়াতে কী হয়েছে? অর্থাৎ কন্ডিশন ফলস হতে এলস কাজ করছে। তো এই জায়গাটায় আমরা চাইলে এইভাবে এলস ইফ দিয়ে আরও কন্ডিশন যোগ করতে পারি। সেটা কিভাবে? যেমন আমি বললাম এ ইকুয়াল, আমরা বললাম 3। খেয়াল করুন আমার এই কন্ডিশনটা ট্রু হয়েছে কিনা। ডকুমেন্ট ডট রাইট, আমরা এখানে বললাম সেকেন্ড কন্ডিশন ইজ ট্রু। খেয়াল করুন তো এর মান কত? 3। আমরা বলছি এ ইকুয়াল 3, তাহলে এটা ট্রু। এটা তো ফলস হয়েছে, তো এটা ফলস হলে সে এইটাতে গিয়ে খোঁজ করবে। এখন এটাতে এসে যদি ফলস পায় তাহলে এইটাতে যেত। যেহেতু এটা ট্রু হয়েছে, এখন এই মুহূর্তে এটা কাজ করবে। যে দেখুন সেকেন্ড কন্ডিশন ইজ ট্রু। এখন এই জায়গাটাই যদি আমরা বলতাম 30, তাহলে কিন্তু এখন এলস কাজ করতো। এই যে দেখুন ইফ কন্ডিশন ইজ ফলস। তো এইভাবে আমরা যতবার খুশি ততবার এলস ইফ আমরা ইউজ করতে পারবো। যেমন আমি আরও একবার ইউজ করছি, খেয়াল করুন। এখানে এসে আমি আবার বললাম যে এ গ্রেটার দেন 0। বলুন তো এটা ট্রু না ফলস? এটা কিন্তু আমাদের ট্রু হয়েছে। কারণ কি? এর মান 3 আর আমরা বলছি 0 চেয়ে 3 বড়, সুতরাং এটা ট্রু। এখন এটা কাজ করবে। এই যে আর কোনোটাই যদি ট্রু না হয়, আমি 10 দিয়ে দিলাম, তাহলে আমাদের কাজ করবে কোনটা? এলস। তাহলে আমরা ইফ সরাসরি বুঝছি, সেই সাথে দেখলাম যে ইফ এলস কিভাবে কাজ করে তাও। আবার আমরা দেখলাম ইফ এলস ইফ এবং এলস কিভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব যে কিভাবে নেস্টেড ইফ কাজ করানো যায়। ধরে নিন যে আমি এটা কেটে দিয়ে এখানে টাইপ করলাম ইফ, আমি বললাম এ ইকুয়াল 3, এটা ট্রু। এরপরে আমি আবার বললাম এ গ্রেটার দেন 10। খেয়াল করুন এটা কিন্তু আমার ফলস হয়েছে। এরপরে
এখানে আমি লিখলাম ধরে নিন যে ডকুমেন্ট ডট রাইট কন্ডিশন ইজ ট্রু, এখানে এসে আমি বললাম এলস ডকুমেন্ট ডট রাইট আমরা বললাম কন্ডিশন ইজ ফলস। খেয়াল করুন এই মুহূর্তে কি আসবে বলুন তো? এইটা আসবে, কারণ এই যে এর ভিতরে প্রবেশ তো করছে, প্রবেশ করে সে কি করছে এইটাতে দেখছে যে এটা ট্রু না ফলস, এটা তো আমরা দেখতে পাচ্ছি ফলস, তাহলে এখানে প্রবেশ করবে না, কিন্তু আর এটা ফলস হলে তখন এলস কাজ করবে। এই যে দেখুন কি আসছে কন্ডিশন ইজ ফলস, কিন্তু যদি এইরকম বলতাম এটা তো শুরুতেই ফলস, আর ফলস হলে তো সেই ইফের মধ্যেই প্রবেশ করবে না, সুতরাং এই নেস্টেড ইফগুলো কিন্তু আর এক্সিকিউটই হবে না। এই যে দেখুন, কিন্তু এটা এরকম হলো, কিন্তু এটা এরকম দিলাম, তাহলে কি হয়েছে বলুন তো? এর মান 3, এটা তো ট্রু, আর এটা ট্রু হওয়ার পর সে এবার ভিতরের ইফে চলে গেছে, তো ভিতরের ইফে এসে কি পাচ্ছে? এ লেস দেন 10, এর মান যেহেতু 3 আমরা বলছি লেস দেন 10, সুতরাং এর মান এখানে ট্রু, কন্ডিশনটা ট্রু, সুতরাং এটা কাজ করবে যে কন্ডিশন ইজ ট্রু কথাটা আসবে। আশা করি ইফ এলস বুঝতে পারছেন। এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে কমপ্লেক্স কন্ডিশন আমরা ইফের ভিতরে ইউজ করতে পারি। আমি এটা উঠিয়ে দিচ্ছি, খেয়াল করুন। এখানে আমরা বললাম ইফ এ ইকুয়াল 3, ওকে, এটাকে আমি একটা ব্র্যাকেটে রাখি। তারপরে আমরা বললাম অ্যান্ড, এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেটর। এরপর আমরা বললাম বি ইকুয়াল 1, খেয়াল করুন। ডকুমেন্ট ডট রাইট আমরা বললাম বোথ কন্ডিশনস আর ট্রু। এখানে মূলত দেখুন এর মান কত? 3, বির মান 1, তাহলে এ ইকুয়াল 3 এটা ট্রু। অ্যান্ড বলার অর্থ হচ্ছে যে এই উভয় পাশে আমরা দুইটা কন্ডিশন ইউজ করছি, দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে। যে কোনো একটা যদি ফলস হয়ে যায় তাহলে এর ভিতরে সে প্রবেশ করবে না। এই মুহূর্তে বি ইকুয়াল 1 আমাদের কিন্তু এটা ট্রু হয়েছে, যে দেখুন বোথ কন্ডিশনস আর ট্রু, কিন্তু যদি এখানে আমরা 10 দিয়ে দিতাম তাহলে আমাদের কি হতো? এর ভিতরেই সে প্রবেশ করতো না, এই যে দেখুন প্রবেশ করেনি। তো আমরা চাইলে সেক্ষেত্রে এলস ইউজ করতে পারতাম। আমরা বলি রাইট কন্ডিশন ইজ নট ট্রু, খেয়াল করুন এক্ষেত্রে আমাদের কি আসবে? এই যে কন্ডিশন ইজ নট ট্রু। এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে জাভাস্ক্রিপ্টে সুইচ স্টেটমেন্ট নিয়ে কাজ করা যায়। তো আমি এখানে একটি ভেরিয়েবল নিলাম var fruit অ্যাসাইন, আমি বললাম apple, ওকে। এখানে আমি বললাম সুইচ, ভিতরে আমি বললাম ফ্রুট, ওকে, কেস ব্যানানা, ওকে। আমরা বললাম ডকুমেন্ট ডট রাইট, এখানে এসে বললাম ফ্রুট ইজ ব্যানানা, এরপর আমরা ব্রেক ইউজ করলাম, তারপরে কেস আমরা বললাম জ্যাকফ্রুট, ওকে, ডকুমেন্ট ডট রাইট আমরা এখানে এসে বললাম ফ্রুট ইজ জ্যাকফ্রুট, ওকে, ব্রেক, আবার আমরা কেস ইউজ করলাম, সাপোজ এখানে আমরা ইউজ করলাম অ্যাপল, আমরা ডকুমেন্ট ডট রাইট ইউজ করে এখানে বললাম ফ্রুট ইজ অ্যাপল, ব্রেক, এরপর আমরা ইউজ করব ডিফল্ট ডকুমেন্ট ডট রাইট, বললাম দ্যার ইজ নো ম্যাচিং ফ্রুট। খেয়াল করুন মূলত সুইচ যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে আমরা ইতিপূর্বে ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ এলস দেখেছি, ঠিক একইভাবে সুইচও কাজ করে থাকে। সে শুরুতে এখানে একটি ভ্যালু নেবে, তো ফ্রুট, এখানে আমরা ফ্রুট নিয়েছি, ফ্রুটের ভ্যালু হিসাবে কি আছে? অ্যাপল, সুতরাং এখানে অ্যাপল আসছে। তো প্রত্যেকটা কেসে সে চেক করবে এই ব্যানানা আর অ্যাপল ম্যাচ করে কিনা, অর্থাৎ এই জায়গায় যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর সাথে এই ভ্যালুটিকে ম্যাচ করানোর চেষ্টা করবে। যদি ম্যাচ করে তাহলে সেই কেসের মধ্যে ঢুকে পড়বে এবং ব্রেক দেওয়ার কারণে সে এই প্রোগ্রাম থেকে বের হয়ে আসবে। কিন্তু যদি এটা ম্যাচ না করে তাহলে সে পরবর্তী কেসে চলে যাবে। খেয়াল করুন সে এখন এই কেসে এসে দেখতেছে না এটা ম্যাচ করেনি, কারণ এখানে আছে অ্যাপল আর এখানে আমরা বলেছি জ্যাকফ্রুট, তাহলে এর ভিতরে না ঢুকে সে এবার
এই কেসে চলে আসবে। এখন এই কেসে এসে কি হচ্ছে দেখুন তো, হ্যাঁ ফ্রুটের ভ্যালু হিসেবে এখানে কি আছে অ্যাপল, সুতরাং এই অ্যাপল আর এই অ্যাপল ম্যাচ হয়ে যাচ্ছে, সুতরাং এইটা আমাদের কাজ করবে। আমরা এখন যদি রিলোড দেই, খেয়াল করুন এই যে ফ্রুট ইজ অ্যাপল আসছে, কিন্তু যদি এই জায়গায় খেয়াল করুন আমি এটাকেই স্মল দিতাম, খেয়াল করুন তো এখানে কি আছে ক্যাপিটাল এ আছে, আর এখানে আমরা কি ইউজ করছি স্মল এ, সুতরাং ক্যাপিটাল এ এবং স্মল এ এক না হওয়ার কারণে সে এই কেসে ঢুকবে না। এখন সে কোথায় যাবে, এই যে এইটাতে চলে যাবে ডিফল্ট যেটা, অর্থাৎ এলসের মতো। এই যে দেখুন দ্যার ইজ নো ম্যাচিং ফ্রুট, যদি আমরা এখানে অ্যাপল দিছি, আসলে কম্পিউটার তো অ্যাপল বোঝে না, সে বোঝে যে দুইটা ম্যাচিং কিনা, কারণ জাভাস্ক্রিপ্ট কেস সেন্সিটিভ। এখানে অ্যাপল আর এখানে আমাদের ক্যাপিটাল এ আছে, যার কারণে এটা ম্যাচ করেনি। খেয়াল করুন এখানে যদি আমি ক্যাপিটাল দিই ঠিকই, বা এটাকে আমি স্মল দিলাম, এটাকে যদি স্মল দিই তাহলে কিন্তু ঠিকই সে প্রবেশ করবে যে ফ্রুট ইজ অ্যাপল। একইভাবে এখানে যদি আমরা ব্যানানা দিতাম, খেয়াল করুন ব্যানানা দিলে কি হতো, সে প্রথমটাতেই প্রবেশ করতো, এই যে দেখুন ফ্রুট ইজ ব্যানানা, তার মানে এইটাতেই সে প্রবেশ করছে, ব্রেক পাওয়ার কারণে সে আর নিচের দিকে যায়নি। তো কেসের কোনো ভ্যালু ম্যাচ না করলে ডিফল্ট কাজ করে, আর যদি কোনো কেস ম্যাচ করে তাহলে সেটাতে সে কাজ করে ব্রেকের মাধ্যমে বের হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে কিভাবে লুপ নিয়ে জাভাস্ক্রিপ্টে কাজ করা যায়। তো আমি এখানে একটি ভেরিয়েবল নিয়ে রাখি, var xassign ধরে নিন 1 নিলাম, এরপরে আমরা বলি while, খেয়াল করেন x লেস দেন 10। এই জায়গায় মূলত লুপের ক্ষেত্রে যেটা হয় যে এখানে ইফের মতোই একটি কন্ডিশন থাকবে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে ভিতরে প্রবেশ করবে। এখন ভিতরে প্রবেশ করে সে আবার কি করবে, এই জায়গায় যত কাজ আছে, ধরে নিন যে আমি এখানে লিখে রাখলাম ডকুমেন্ট ডট রাইট, জাস্ট এখানে বললাম সফটল প্লাস দিয়ে আমি একটা, বা আমি এখানেই বিআর দিয়ে রাখি, বিআর কন্ট্রোল এস। তো এক্ষেত্রে কি হয়েছে, এক্স এর মান 1, এক্স লেস দেন 10, এটা কিন্তু ট্রু। তো ট্রু হলে কি হবে, এই লুপের ভিতরে ঢুকবে, ঢুকার পরে সে আবার এখানে ব্যাক করবে ফলস খোঁজার জন্য, ফলস খুঁজতে এসে যদি দেখে আবার ট্রু তাহলে সে আবার ভিতরে ঢুকবে। এইভাবে যতক্ষণ ফলস না হবে ততক্ষণ সে ভিতরে ঢুকতে থাকবে, অর্থাৎ ফলস না পেলে এই লুপটা চলতে থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের এই লুপ কিন্তু ইনফিনিটি লুপ বা অসীম লুপ হয়েছে। তো এখানে ফলস করতে গেলে আমাদের এই মুহূর্তে কি নিতে হবে, একটি হ্যান্ডেলার বা ব্রেক নিতে হবে। সেটা ব্রেকটা কী ধরনের, এক্স এর মান 1 আর এক্স লেস দেন 10, কী করলে এখানে ফলস হয় খেয়াল করুন, এক্স এর মান 1, এক্স এর মান কিন্তু 10 হলে ফলস হবে, কারণ 10 লেস দেন 10 সেক্ষেত্রে কিন্তু ফলস। আমরা সবসময় একদম নিয়ারেস্ট এক্স্যাক্ট ভ্যালুটা নিব, আমরা 11 দিলেও হতো কিন্তু না, আমরা 10 নিব, 10 লেস দেন 10 কিন্তু ফলস হচ্ছে। সুতরাং এক্স এর মান 1 আছে আর এক্স এর মান 10 করলে ফলস হবে, তাহলে এক্ষেত্রে আমাদের এখানে এক্স এর মান বাড়াতে হবে, অর্থাৎ এক্স ইনক্রিমেন্ট করতে হবে, এক্স প্লাস প্লাস। খেয়াল করুন এখন যদি আমরা রিলোড দেই, যে দেখুন সফটওয়্যার আমাদের 10 বার আসবে, 10 বার তো নয় 9 বার আসবে। তো আমরা যদি তা দেখতে চাই এখানে এক্স প্লাস এইভাবে আমরা দিয়ে দিতে পারি, এই যে দেখুন এই যে 1 to 9 আসছে। তো এইটাই যদি এখানে আমরা এইভাবে 10 দিতাম তাহলে কিন্তু সে একবারও প্রবেশ করতো না, কারণ কি হয়েছে 10 লেস দেন 10 ফলস হয়েছে, এই যে দেখুন এখানে সে প্রবেশ করেনি। তো আমরা যদি এটাকে এইভাবে বলতাম গ্রেটার দেন 0 তাহলে কি হতো বলুন তো, এক্ষেত্রে কিন্তু আমাদের এক্স এর মান 0, এক্স এর মান 10, 10 গ্রেটার দেন 0 ট্রু, সুতরাং এখানে সে প্রবেশ করে এক্স এর মান কত হবে 11, 11 হলো এখানে ব্যাক করবে কেন, ফলস খুঁজতে এসে আবার দেখে এক্স এর মান ট্রু, অর্থাৎ 11 গ্রেটার দেন 0। তো এইভাবে কিন্তু এটা ইনফিনিটি লুপ হয়েছে। তাহলে এই লুপটাকে যদি আমরা থামাতে চাই তাহলে আমাদের কী করতে হবে, এখানে ডিক্রিমেন্ট ইউজ করতে হবে, মাইনাস মাইনাস। খেয়াল করুন এক্ষেত্রে কী হবে, এক্স এর মান 10 গ্রেটার দেন 0 ট্রু, এখানে আসলো তাহলে এক্স এর মান হয়ে গেল 9, 9 গ্রেটার দেন 0 এর ভিতরে প্রবেশ করছে, এক্স এর মান হলো 8, এইভাবে চলতে থাকবে। এই যে দেখুন 10 থেকে 1 পর্যন্ত, কারণ এক্স এর মান 1 হলে ফলস, 1 নয়, এক্স এর মান 0 হলে ফলস হবে। খেয়াল করুন এক্স এর মান যখন 1 গ্রেটার দেন 0 ট্রু, তাহলে এখানে কি হলো 1 সফটল, এক্স এর মান হয়ে গেল 0, 0 গ্রেটার দেন 0 এটা ফলস, সুতরাং সে আর এর ভিতরে প্রবেশ করবে না। আশা করি ওয়াইল লুপ বুঝছেন। এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে ডু ওয়াইল লুপ কাজ করে থাকে। ওকে, আমরা এখানে var a assign সাপোজ নিলাম 4, আমরা এখানে বললাম ডু ডকুমেন্ট ডট রাইট, এখানে এসে আমরা বললাম
জাস্ট এই দেই, বা আমরা এখানে একটা বিআর রাখতে পারি, বিআর। তো ডু ওয়াইল লুপের ক্ষেত্রে যেভাবে আমাদের সিনটেক্সটা হয়ে থাকে সেটা হচ্ছে এই জায়গায় আমাদের একটি কন্ডিশন থাকবে। খেয়াল করুন, এখানে আমরা বললাম এ গ্রেটার দেন 0। খেয়াল করবেন আগের বার কী ছিল, ওয়াইলটা শুরুতে ছিল, আর এখন ওয়াইল আসছে শেষে, অর্থাৎ আগের বার কন্ডিশন শুরুতে ছিল আর এখন কন্ডিশন আসছে শেষে। তো এক্ষেত্রে কি হচ্ছে, এর মান 4, ডু ডকুমেন্ট ডট রাইট এ, তাহলে এর মান 4 এখানে প্রিন্ট হলো। এখানে এসে সে দেখতে পাচ্ছে এ গ্রেটার দেন 0, এটা কিন্তু ট্রু। তো ট্রু হলে এক্ষেত্রে কিন্তু এর মান কখনোই আমাদের 4-এর বেশি বা কম হবে না, সুতরাং এই লুপটা চলতেই থাকবে, ইনফিনিটি লুপ হয়েছে। তো কোন সময় আমাদের লুপটি ফলস হবে বলুন তো? এর মান যদি 0 হয় তাহলে ফলস হবে। তাহলে আছে 4, আমাদের এখানে করতে হবে 0। 0 করতে গেলে আমাদের কি ইউজ করতে হবে, ডিক্রিমেন্ট ইউজ করতে হবে। তাহলে আমরা বলি এ মাইনাস মাইনাস। খেয়াল করুন, তাহলে প্রথমবার কি হলো, এ প্রিন্ট হইল, এরপরে এর মান কত হলো 3, 3 গ্রেটার দেন 0, ট্রু। তাহলে আবার সে এ 3 প্রিন্ট করলো, এর মান হইল 2, 2 গ্রেটার দেন 0, ট্রু। তাহলে সে আবার এখানে 2 প্রিন্ট করলো, এর মান হলো কত 1, 1 গ্রেটার দেন 0। তাহলে সে এখানে ঢুকে আবার এ প্রিন্ট করলো, 1 এখন হয়ে গেল 0, তাহলে 0 গ্রেটার দেন 0, এটা ফলস। তাহলে এই লুপটা আর ভিতরে প্রবেশ করবে না। এখন যদি আমরা আউটপুট দেখি, এই যে দেখুন 4 3 2 1। তো মূলত এই জায়গায় যদি আমি এইভাবে 0 দিতাম, খেয়াল করেন কী হয়েছে, এর মান এখানে চেকিং নেই, তাহলে এর মান কত প্রিন্ট হলো 0, এর মান কত হয়েছে -1, এখানে কত হলো -1 গ্রেটার দেন 0, এটা কিন্তু ফলস, সংখ্যা রেখার বামে চলে আসছে। এক্ষেত্রে কিন্তু আমার একবার প্রিন্ট হবে, অর্থাৎ 0 প্রিন্ট হবে। এই যে দেখুন 0 প্রিন্ট হয়েছে। তো এটাই মূলত পার্থক্য, ওয়াইল লুপ ফলস হলে একবারও কাজ করবে না, কিন্তু ডু ওয়াইল লুপ কী হয়, ফলস হলেও একবার কাজ করবে, কারণ তার চেকিংটা কাজ শেষে হয়ে থাকে। কারণ শুরুতে তার কাজ, এই যে ভিতরে প্রবেশ করে কাজ হলো, এরপরে চেকিং, তাহলে কাজটা হয়ে যাবে। অ্যাটলিস্ট ফলস হলেও এই লুপটা একবার আমাদের কাজ করবে। খেয়াল করুন, আমি এখানে 0 দিয়ে জাস্ট এখানে বললাম এ লেস দেন 3, এবার বলুন তো কী হবে, এখানে 0 প্রিন্ট করবে। এক্ষেত্রে কিন্তু আবার ইনফিনিটি লুপ হবে, কারণ এর মান এ মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু -2 -3 এভাবে চলতেই থাকবে সংখ্যা রেখার বামের দিকে। সুতরাং এখানে ফলস করতে গেলে আমাদের কি করতে হবে, এর মান বাড়াতে হবে, কারণ 0 আছে, 0 থেকে 3 করলেই ফলস হবে। তো 3 করতে আমাদের এখানে কি লাগবে, প্লাস প্লাস। আশা করি বুঝতে পারছেন। এই যে দেখুন 0 1 2। তো ডু ওয়াইল লুপ আমরা বুঝলাম। এখন আমরা দেখব যে কিভাবে ফর লুপ কাজ করে থাকে। ফর আমরা বললাম এক্স অ্যাসাইন 0, এক্স লেস দেন 4, এক্স। খেয়াল করুন এক্ষেত্রে এক্স এর মান কিন্তু ট্রু, তাহলে 0 এক্স এর মান ট্রু। এখন এক্স এর মান বাড়াতে হবে না কমাতে হবে, কি হলে এখানে ফলস হবে, হ্যাঁ এখানে 4 হলে ফলস হবে, তাহলে আছে 0 করতে হবে 4 ফলস করার জন্য। সুতরাং এক্ষেত্রে আমাদের ইনক্রিমেন্ট ইউজ হবে, যে প্লাস প্লাস। ওকে, আমরা ডকুমেন্ট ডট রাইট এখানে এসে বললাম এক্স প্লাস বিআরে আমরা ইউজ করতে পারি। খেয়াল করুন প্রথমবার যদি আমরা চিন্তা করি, তো এই ফর লুপের ক্ষেত্রে এইটা শুধু প্রথমবারের জন্য ইউজ হবে। তো এই কাজটা আমরা চাইলে যে এইভাবে বাহিরেও করতে পারতাম। খেয়াল করুন আমরা যে এখানেও করতে পারি, এভাবে করলেও কোনো সমস্যা নেই, কিন্তু এখানে একটা সেমিকোলন আমাদের দিতেই হতো। তো যেহেতু সেমিকোলন এখানে দেওয়ার প্রয়োজন হয়, তাই এইটা আমরা এখানে কি করছি, ইউজ করেছি। তো খেয়াল করুন এক্স এর মান 0, 0 লেস দেন 4, ট্রু। এক্ষেত্রে এক্স এর মান 0 প্রিন্ট হলো, তাহলে এক্স এর মান কত হলো 1, 1 লেস দেন 4, 1 প্রিন্ট হলো। এক্স এর মান হলো 2, 2 লেস দেন 4, প্রিন্ট হলো কত 2। এক্স এর মান 3, 3 লেস দেন 4, প্রিন্ট হলো 3। এক্স এর মান 4, তাহলে 4 লেস দেন 4 এখন কিন্তু ফলস হয়ে গেছে, তাহলে সে এর ভিতরে প্রবেশ করবে না। আমাদের কত প্রিন্ট হবে, 0 1 2 3 পর্যন্ত। এই যে দেখুন আমরা রিলোড দেই, এই যে 0 1 2 3 পর্যন্ত আসছে। তো একইভাবে এই জায়গায় যদি আমরা এইভাবে 10 দিতাম, তাহলে সে কিন্তু একবারও প্রবেশ করতো না। এই যে দেখুন, কারণ শুরুতেই সে কী হয়েছে, ফলস হয়েছে। কিন্তু এই জায়গায় যদি আমরা বলতাম এক্স গ্রেটার দেন 4, তাহলে কি হতো বলুন তো, এক্স এর মান 10, 10 গ্রেটার দেন 4, ট্রু। সুতরাং এখানে প্রিন্ট করতো 10। এবার আবার কত হতো 11, এটা কিন্তু ইনফিনিটি লুপ হয়ে যেত। তাই এখানে ফলস হবে কখন, যখন এক্স এর মান 4 হবে, আছে 10 হতে হবে 4, তাহলে এক্স এর মান কিন্তু কমানোর প্রয়োজন হবে। সুতরাং এক্ষেত্রে আমরা এখানে ইউজ করব ডিক্রিমেন্ট অপারেটর। এই যে দেখুন এখন আমার কত প্রিন্ট হবে 10, তারপরে কত প্রিন্ট হবে 9, এভাবে আমাদের
দেখুন 5 পর্যন্ত হয়েছে। তো আশা করি ফর লুপও বুঝতে পারছেন। ওকে, এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে 3 ধরনের পপ আপ বক্স আছে, সেই পপ আপ বক্সের ইউজ আমরা দেখব। তো 3 ধরনের পপ আপ বক্সের মধ্যে একটি হলো অ্যালার্ট, কনফার্ম, এরপরে প্রম্পট। তো আমরা অ্যালার্টের কাজ দেখি, খেয়াল করুন। জাস্ট আমরা টাইপ করলাম অ্যালার্ট, এর মধ্যে নিলাম যে কোনো কিছুই আমরা এখানে লিখতে পারি। আমরা যদি এখন রিলোড দেই তাহলে আমাদের পপ আপ বক্সে একটা অ্যালার্ট আসবে, খেয়াল করুন। এই যে এটা মূলত পেজটি রিলোড খাওয়ার আগেই এই অ্যালার্টটা আমাদের দেখাবে। এই যে আবার দেখুন, তো যতবারই আমরা দেই না কেন রিলোড, ততবারই আমাদের এই অ্যালার্টটা আসবে। তো অ্যালার্টের কাজ হচ্ছে জাস্ট এরকম একটা মেসেজ আমাদের শো করানো। তো অ্যালার্ট আমরা বুঝলাম। এই মুহূর্তে আমরা দেখব আরও এক ধরনের পপ আপ বক্স আছে, সেটার নাম হচ্ছে কনফার্ম। তো কনফার্ম এভাবে ইউজ হয়ে থাকে। জাস্ট আমরা বললাম আর ইউ শিওর, খেয়াল করুন এই টাইপে অনেক সময় থাকে। আমরা যদি এখন রিলোড দেই, খেয়াল করুন এই যে দেখুন কি আসছে, আর ইউ শিওর। তো কনফার্মের ক্ষেত্রে দুইটা বাটন আমরা পাবো, একটা হচ্ছে ক্যান্সেল, একটা হচ্ছে ওকে। ওকে দিলে মূলত ট্রু বা কোনো কিছু এক্সিকিউট হবে, আর ক্যান্সেল দিলে সেটা ফলস বা এক্সিকিউট হবে না। যেমন ক্যান্সেল দিলাম, আবার রিলোড দিই, এই যে দেখুন ওকে দিলে একটা কিছু হবে, ক্যান্সেল দিলে আরেকটা কিছু হবে। তো সেটা কিভাবে আমরা একটু এক্সাম্পল দেখি, চলুন। এখানে আমরা কি করলাম, ধরেন যে ইউজ করলাম ইফ কনফার্ম, আমরা বললাম প্রেস ওকে, এরপর আমরা এলস নিলাম, খেয়াল করুন। তো এই জায়গায় আমরা একটা কিছু লিখি, ধরে নিন যে আমরা এখানে বললাম এক্স, বা এখানে আমরা বলি ডকুমেন্ট ডট রাইট ইউ প্রেস ওকে। এখানে আমরা বললাম ডকুমেন্ট ডট রাইট ইউ প্রেস ক্যান্সেল। আমরা প্রেস না বলে এটাকে বলতে পারি ক্লিক। ওকে, এটা শুনতে ভালো লাগবে, ক্লিক ওকে ক্যান্সেল। খেয়াল করুন, তো এখানে যেই ঘটনাটা ঘটবে খেয়াল করুন, এই জায়গায় এই যে কনফার্ম, এই কনফার্মের কাজ হচ্ছে যদি আমরা তো কনফার্ম পাবো, কনফার্মে যদি ওকে প্রেস করে তাহলে এটা ট্রু হবে। এখানে যে কোনো কিছুই লেখা যেতে পারে, খেয়াল করুন। আমরা এখানে সফটলি দিলাম, ইচ্ছা মতো আমরা লিখতে পারি। তো আমরা এবার আউটপুটটা দেখি, খেয়াল করুন এই যে, তো এই যে দেখুন ওকে আছে, ক্যান্সেল আছে। আমরা যদি ক্যান্সেলে দেই তাহলে আমাদের কাজ করবে এইটা, অর্থাৎ এক্ষেত্রে কনফার্ম ফলস আসবে। আর যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে আমাদের কনফার্মের ক্ষেত্রে কি আসবে, ট্রু আসবে। এই যে দেখুন আমি ওকে দিছি, এই যে দেখুন ইউ ক্লিক ওকে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এইটা এক্সিকিউট হবে। আচ্ছা, ইফের ক্ষেত্রে তো আমরা জানি যে এখানে ট্রু হলেই কাজ করবে, যেমন আমরা এখানে ডাইরেক্ট ট্রু দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে ইউ ক্লিক ওকে কথাটা আসবে। আর যদি এখানে আমরা ফলস দিয়ে দেই, খেয়াল করুন, তাহলে আমাদের কি হবে, এই যে এইটা আসার কথা। আমরা একটু দেখি, এখানে আমাদের স্পেলিং ভুল হয়েছে, ডকুমেন্ট ডট রাইট, এই যে দেখুন ইউ ক্লিক ক্যান্সেল, অর্থাৎ ইফ ফলস হলে এলস কাজ করে। তো এখানে ঠিক একইভাবে আমরা এই যে কনফার্ম ইউজ করে এই কাজটা করতে পারি, কনফার্ম সফটল। তো এক্ষেত্রে আমাদের যে কনফার্ম বক্স আসবে দুইটা বাটন সহ, আমরা যদি ক্যান্সেলে প্রেস করি তাহলে এক্ষেত্রে আমাদের এখানে আসবে ফলস, অর্থাৎ জিরো আসবে। আর যদি ওকেতে প্রেস করি তাহলে এখানে আমাদের আসবে ট্রু, তখন এইটাতে কাজ করবে। এই যে দেখুন ওকে দিছি, ইউ ক্লিক ওকে। আবার যদি আমরা রিলোড দিই, দেখুন ক্যান্সেল, ইউ ক্লিক ক্যান্সেল, এই যে দেখুন ওকে ক্যান্সেল। আশা করি কনফার্মের ইউজটা বুঝতে পারছেন। তো এই মুহূর্তে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ পপ আপের ইউজ দেখব, সেটা হচ্ছে যে প্রম্পট। তো প্রম্পট কিভাবে কাজ করে, শুরুতেই আমরা একটু এখানে ভার ধরে নিন যে পারসন অ্যাসাইন, আমি বললাম প্রম্পট, ওকে। আমি বললাম প্লিজ এন্টার ইয়ার নেম। তো এখানে দুইটা প্যারামিটার দিতে হয়, আমরা আর একটু ব্ল্যাঙ্কস নিলাম। তো কন্ট্রোল এস দিয়ে এখন যদি রিলোড দিই তাহলে আমাদের সামনে এই যে কিছু একটা লেখার অপশন আসবে, যেমন আমি লিখলাম যে সফটল। খেয়াল করুন ওকে দিলে এখানে আমরা কিছুই দেখতে পাবো না। তো আমরা দেখি যে পার্সনে আমাদের ভ্যালুটা আসে কিনা, ডকুমেন্ট ডট রাইট, আমরা কি বললাম
পারসন, এই যে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, তো সেই ভেরিয়েবলের ভ্যালু আমরা দেখতে চাচ্ছি। আমি এখানে এসে রিলোড দিয়ে জাস্ট এখানে টাইপ করলাম সফটল, ওকে। এই যে দেখুন সফটল আসছে, কিন্তু যদি আমরা রিলোড দিয়ে এখানে ক্যান্সেলে দেই, দেখুন নাল আসছে। কারণ আমরা যদি প্রম্পটের ক্ষেত্রেও দুইটা বাটন সহ একটা টেক্সট ইনপুট পাবো, সেক্ষেত্রে আমরা যদি এখানে কিছু টাইপ করে ওকে দেই তাহলে ট্রু হবে, আবার টাইপ করে আমরা যদি ক্যান্সেলেও দেই তাহলে কিন্তু ফলস যাবে। এই যে দেখুন নাল আসছে। আবার দেখুন এখানে আমি টাইপ করলাম, জাস্ট ওকে দিছি, এই যে দেখুন আমার পার্সন কিন্তু ভ্যালু পেয়েছে। তো চলুন আমরা একটু আরেক ধরনের ইউজ দেখে ফেলি প্র্যাকটিক্যালি। তো আমি বললাম var পারসন অ্যাসাইন, আমি বললাম প্রম্পট প্লিজ এন্টার ইয়োর নেম, তবে কমা দিয়ে এই যে এই জায়গায় আমরা চাইলে কিছু একটা লিখে রাখতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা যদি বলি ইফ পারসন ইকুয়াল নাল, একটু আগে আমরা দেখছি যে ক্যান্সেলে যদি ক্লিক করি তাহলে কি পায়, নাল আসে। এরপরে আমরা এখানে অর নিলাম যে পারসন ইকুয়াল যদি ব্ল্যাঙ্কস আসে, এখন কিছু টাইপ করে সে ক্যান্সেলে ক্লিক করছে তাহলে নাল, কিছু টাইপ করে নাই তাহলে সে ক্ষেত্রে ব্ল্যাঙ্কস আসবে। এখন আমরা এক্স অ্যাসাইন দৈনিক টাইপ করলাম ইউ ক্যান্সেলড দ্য প্রম্পট, আর এলস হিসাবে এখানে বললাম জাস্ট ওই যে পার্সনের যে ভ্যালুটা আসছে সেটাই আমরা নিলাম, সেই সাথে আমরা এখানে হাউ আর ইউ, ওকে। তো এটাকে আমরা একটু প্রিন্ট করে দেই, ডকুমেন্ট ডট রাইট, এখানে এক্স বললাম। খেয়াল করুন আমি এখানে এসে রিলোড দিলাম, তো এই যে সফটল এটা যদি আমরা কেটে দিয়ে ওকে দেই, দেখুন আমাদের কিছুই আসেনি। আবার রিলোড দিলাম, কিন্তু এখন এটা কেটে না দিয়ে যদি ওকে দেই, ওকে, আমরা এখানে একটু ইন্সপেক্ট করি কনসোল, দেখুন এখানে আসছে পারসন, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে কি হবে এস একটা হবে। ওকে, আমরা রিলোড দেই, খেয়াল করুন ওকে দিলাম, এই যে সফটল হাউ আর ইউ, রিলোড দেই সফটল লেখা আছে, ক্যান্সেল দিলাম, ইউ ক্যান্সেল দ্য প্রম্পট। আবার দেখুন আমি এখানে টাইপ করলাম কামাল, তাহলে আমরা ওকে দেই, কি আসছে কামাল হাউ আর ইউ। এখন এই জায়গায় আমরা ব্ল্যাঙ্কস দিয়ে যদি ওকে দেই তাহলে ইউ ক্যান্সেল দ্য প্রম্পট, কারণ কি এখানে কি আছে, এই যে আমাদের ব্ল্যাঙ্কস রাখা আছে, যে পার্সনের ভ্যালু যদি না থাকে তাহলে সে এইটা ইউজ করছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে পপ আপ বক্সগুলো কাজ করে থাকে। এই মুহূর্তে আমরা জাভাস্ক্রিপ্ট অন ক্লিক ইভেন্ট হ্যান্ডেলারের ইউজ দেখব। তো আমি এটাকে কেটে দিচ্ছি, আমি স্ক্রিপ্টও এই মুহূর্তে কাজ করব না। খেয়াল করুন এই জায়গায় এসে টাইপ করলাম ফর্ম ইনপুট টাইপ বাটন, এখানে আমরা বললাম ভ্যালু ক্লিক মি, ওকে। এখানে আমি বললাম অন ক্লিক, তো অন ক্লিক ইভেন্ট হ্যান্ডেলার সরাসরি HTML এর মধ্যে ইউজ হয়ে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন কাজ করে থাকে। যেমন এখানে আমি বললাম একটু আগে তো আমরা অ্যালার্ট দেখেছি, অ্যালার্ট আমি ইউজ করলাম, সাপোজ উভয় পাশে ডাবল কোটেশন ইউজ করছি, সুতরাং এখানে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করবো। আমরা বললাম ওয়ান টাইম, কন্ট্রোল এস, আমরা রিলোড দেই, এই যে দেখুন কি আসছে ওয়ান টাইম, এই যে ওয়ান টাইম। এখন এই জায়গায় চাইলে এইভাবে আমরা ইচ্ছা মতো অ্যালার্ট নিতে পারবো। আমি আবার অ্যালার্ট নিয়ে ধরে নেন, এখানে বললাম টু টাইম, এই যে দেখুন কে আসছে ওয়ান টাইম, আবার কে আসছে টু টাইম, খেয়াল করছেন। তো আমরা সরাসরি এর ভিতরে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবো অন ক্লিক ইভেন্ট হ্যান্ডেলারের মাধ্যমে। তো এই মুহূর্তে আমরা দেখব যে অন মাউস ওভার ইভেন্ট হ্যান্ডেলার কিভাবে ইউজ করা হয়। তো প্রথমে আমি এখানে নিলাম href, সাপোজ আমরা বললাম youtube.com বাই সফটল, আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম www. ওকে, এখানে https আমরা দিতে পারি, ওকে। তো এখানে বললাম সফটল ইউটিউব চ্যানেল, কন্ট্রোল এস, আমরা রিলোড দেই, এই যে এই লিঙ্কটা আসলো। এখন অন মাউস ওভারের কাজ হচ্ছে যে মাউস এখানে নিলে কিছু একটা ঘটবে, তো এর জন্য এই যে ভিতরে আমরা একটি অ্যাট্রিবিউট নিতে পারবো অন মাউস ওভার, এইটার কেস সেন্সিটিভ না, আমরা যে কোনো স্পেলিংয়ে নিতে পারি, আমরা যদি এভাবে দিই তাতেও সমস্যা নেই।
আবার সম্পূর্ণ স্মল লেটারে দিলেও সমস্যা নেই। তো এখানে আমরা জাস্ট বললাম অ্যালার্ট, ওকে, এই জায়গায় আমরা বললাম সফটল, ওকে। খেয়াল করুন আমি এখানে রিলোড দেই, এখানে মাউস নিয়ে আসলে আমার এই পপ আপ বক্সটা আসবে, এই যে দেখুন সফটল আসছে। আরেকবার দেখুন। তো অন মাউস ওভার ইভেন্ট হ্যান্ডেলারের ইউজ বুঝতে পারছেন। এই মুহূর্তে আমরা দেখব যে অনলোড ইভেন্ট হ্যান্ডেলার কিভাবে কাজ করে থাকে। তো অনলোডটা সাধারণত এই যে বডির ভিতরে ইউজ হয়ে থাকে। এখানে আমরা বলি অনলোড, সাপোজ আমরা একটা অ্যালার্ট দিয়ে দিলাম, অ্যালার্ট দিয়ে বললাম ইয়োর সাইট ইজ লোডেড। খেয়াল করুন এখন যদি আমরা রিলোড দেই, এই যে ইয়োর সাইট ইজ লোডেড, অর্থাৎ আমার পুরো সাইট লোড হওয়ার পরে এই মেসেজটা আমাকে শো করবে। যদি সাইটটা লোড হতে টাইম নেয় তাহলে লোড হলেই এইটা আমাদের এই মেসেজটা শো করবে। এই মুহূর্তে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব যে কিভাবে অবজেক্টসের ইউজ করা যায়। তো আমি এইগুলোকে ফ্রেশ করে দিচ্ছি, কেটে দিলাম। এই যে স্ক্রিপ্টের ভিতরে আমরা বললাম var x assign, আমরা বললাম ওয়েলকাম টু সফটল, ওকে, এই পর্যন্তই আমরা লিখলাম। এখন এই জায়গায় আমরা বললাম ডকুমেন্ট ডট রাইট, আমরা বললাম এক্স ডট লেংথ। এক্ষেত্রে আমরা কি পাবো যে আমার এই স্ট্রিংয়ের দৈর্ঘ্য কতটুকু সেটা সে শো করবে এই অবজেক্টের মাধ্যমে। আমি রিলোড দেই, এই যে দেখুন আমার 18 শো করছে, অর্থাৎ এখানে 18টি ক্যারেক্টার আছে। আমরা যদি আরও বাড়াই ইউটিউব চ্যানেল, এই যে দেখুন রিলোড দিলে এখানে সে কতগুলো ক্যারেক্টার আছে সেটা বলবে। তাহলে আমরা লেন্থ অবজেক্টের ইউজ দেখলাম। এখন আমরা নিজেদের অবজেক্ট তৈরি করব, অর্থাৎ কিভাবে ওন অবজেক্ট তৈরি করা হয় জাভাস্ক্রিপ্টে সেই বিষয়টা দেখব। তো এর জন্য এই জায়গায় আমি একটি ফাংশন নিলাম, ধরে নিন যে পারসন নেম এজ। এখানে আমি এখন এই যে নেম এবং এজ, আমরা তো জানি এইভাবে ফাংশন তৈরি করলে এই ফাংশন কল করার সময় নেম এবং এজের ভ্যালু দিয়ে দিতে হয়। তাহলে এই জায়গায় আমরা ইউজ করতে পারি দিস, এটা হচ্ছে অন অবজেক্ট ইউজ হয়। দিস মানে সবসময় এই যে অবজেক্ট আছে সেটা ইউজ হবে। এখানে আমরা যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিতে পারি নেম, এই নেমের ভ্যালুটা এক্সের মধ্যে অ্যাসাইন হবে। একইভাবে এজের ভ্যালু যদি আমরা অ্যাসাইন করতে চাই দিস ডট, আমরা এইভাবে বললাম ওয়াই এজ। খেয়াল করুন এখন আমরা একটি ভেরিয়েবল নিলাম, ধরেন যে কামাল দিলাম, অ্যাসাইন নিউ পারসন, এরপরে আমরা এখানে বললাম কামাল 24। একইভাবে আমরা অন্য যে কোনো নামে আবার একটি অবজেক্ট তৈরি করতে পারি, যেমন জামাল দিলাম নিউ পারসন, এখানে আমরা জাস্ট বললাম জামাল হোসেন, এখানে আমরা কামাল হোসেন দেই। এই যে এইটা থেকে একটু পার্থক্য রাখার জন্য আমরা হোসেন ইউজ করলাম, এখানে বললাম 20। তো এক্ষেত্রে কী হবে, কামালের মান এই কামাল হোসেন যাবে নেমের জন্য আর 24 যাবে এজের জন্য। তাহলে এক্সের মান হবে কামাল হোসেন, ওয়াইয়ের মান হবে 24। একই ক্ষেত্রে জামালের ক্ষেত্রে যে নতুন অবজেক্ট, নিউ কিওয়ার্ডটাই মানে হচ্ছে নতুন কোনো অবজেক্ট তৈরি করার জন্য ইউজ হয়। এই জামাল হোসেন যাবে নেমের জন্য, 20 যাবে এজের জন্য। তাহলে এই নেমের ভ্যালু এক্সে আসবে জামাল হোসেন, ওয়াইতে আসবে 20। এখন এইটাকে যদি আমরা ইউজ করতে চাই, তো ইউজ করতে গেলে আমাদের বলতে হবে ডকুমেন্ট ডট রাইট। আমরা সরাসরি ইউজ করতে পারবো না, যেহেতু আমরা যে নিউ দ্বারা অবজেক্ট তৈরি করে নিছি। এখন কামাল, আমাদের বলতে হবে কামাল ডট এক্স, অর্থাৎ এই যে কামাল অবজেক্ট তৈরি করার পর কামালের নামটা আমরা পাঠিয়ে দিছি নেমে, আর এই নেমটা আমরা অ্যাসাইন করছি এক্সে, তাই সুতরাং আমাদের কামাল ডট এক্স বলতে হবে। চলুন আমরা আউটপুট দেখি, এই যে দেখুন কামাল হোসেন আসছে। কিন্তু যদি এখানে আমরা জামালের ভ্যালু দেখতে চাইতাম তাহলে কি করতাম, জামাল ডট এক্স, এক্ষেত্রে জামাল হোসেন আসতো। এই যে দেখুন আমরা যদি কামালের এজ দেখতে চাইতাম তাহলে এখানে কি লিখতাম, এখানে কামাল দিয়ে এই জায়গায় আমরা ওয়াই ইউজ করতাম, কারণ এজ এই যে ওয়াইতে আমরা অ্যাসাইন করেছি। এই যে দেখুন 24। একইভাবে জামালের এজ দেখতে হলে কী করা লাগতো, কারণ যেহেতু জামাল ভেরিয়েবলে অবজেক্টটা তৈরি করে আমরা রেখেছি, আর 20 গেছে কোথায়, এজে, আর ওয়াইয়ের মধ্যে আছে, সুতরাং জামাল ডট ওয়াই বলতে হবে আমাদের। আমরা এখানে বলি জামাল ডট ওয়াই, এই যে দেখুন 20 চলে আসছে।
এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে অবজেক্ট ইনিশিয়ালাইজার করতে হয় জাভাস্ক্রিপ্টে। ওকে, তো এটা আমরা কেটে দিচ্ছি। জাস্ট কেটে দিয়ে এখানে আমরা ধরে নিন যে নিলাম কামাল, অ্যাসাইন আমরা বললাম এই যে খেয়াল করুন, নেম আমি বললাম কামাল হোসেন, কমা আমরা এইভাবে এজ নিলাম, বললাম 24 সেমিকোলন। তো এইভাবে ইচ্ছা মতো নাম দিয়ে আমরা তৈরি করতে পারবো। যেমন আমি এখানে বললাম মামুন, এখানে বললাম মামুন আহমেদ, এখানে বললাম 44। ওকে, তো এই দুইটা হবে মূলত আমাদের ভেরিয়েবল, ঠিক আছে। এগুলোকে যদি আমরা এখন ইউজ করতে চাই তাহলে আগের মতোই আমরা বলবো ডকুমেন্ট ডট রাইট, এটাকে বলে অবজেক্ট ইনিশিয়ালাইজার, অর্থাৎ শুরুতে আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম। তো কামাল ডট নেম দিলে আমরা কামালের নাম দেখতে পাবো, কামাল ডট নেম, কন্ট্রোল এস, খেয়াল করুন এই যে কামাল হোসেন আসছে। একইভাবে যদি এই যে মামুন আহমেদ দেখতে চাই তাহলে কি করা লাগতো বলুন তো, এই যে মামুন ডট এই যে এইটা ইউজ করা লাগবে। তো এইভাবে যত খুশি তত আমরা ভেরিয়েবল বা ভ্যালু তৈরি করতে পারবো। যেমন এখানে আমি বললাম অ্যাড্রেস ক্লোন, আমি বললাম ঢাকা, তাহলে বলুন তো কামালের জন্য এই ঢাকা দেখতে হলে কী লেখা লাগতো এখানে, আমরা লিখতাম অ্যাড্রেস, খেয়াল করুন এই যে ঢাকা আসছে। তাহলে জামালের ক্ষেত্রে আমরা এটা দিলে কিন্তু অ্যাড্রেস পাবো না, কারণ জামালের অ্যাড্রেস নাই। এই যে দেখুন ইন্সপেক্ট এলিমেন্টে যাই, এখানে কিন্তু আমাদের একটু ভুল ধরে বসে আছে যে জামাল ইজ নট ডিফাইন্ড, তার মানে জামালের আছে এজ, কন্ট্রোল এস, রিলোড দেই, জামাল নেই, এটা কি আছে মামুন। তো আমি আবার ব্যাক করছি, এখানে কি দিলাম মামুন। এক্ষেত্রেও কিন্তু আমাদের আনডিফাইন্ড আসার কথা, এই যে দেখুন আনডিফাইন্ড আসছে, কারণ অ্যাড্রেস নামক কোনো ভেরিয়েবল আমরা এখানে ডিফাইন করে নাই। কিন্তু এই জায়গায় যদি আমরা এজ দিতাম কত দেখাই তো 44, এই যে দেখুন 44 দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে অ্যারে নিয়ে জাভাস্ক্রিপ্টে কাজ করতে হয়। তো এইগুলো আমি আউট করে দিলাম। ওকে, এখানে আমি টাইপ করলাম var people নিউ। তো অ্যারে নিতে হলে নিউ দিয়ে তারপরে অ্যারে কথাটা লিখতে হবে। এর ভিতরে আমরা অ্যারে এলিমেন্ট নেব, যেমন কামাল, জামাল, মামুন, আবিদ, এভাবে আমরা ইউজ করব। এখন এই অ্যারের এলিমেন্ট যদি আমরা প্রিন্ট করতে চাই, খেয়াল করুন এখানে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে অ্যারে এলিমেন্টের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, এগুলো হচ্ছে নিউমেরিক অ্যারে। তো এটা ইন্ডেক্স 0, এটার ক্ষেত্রে 1, এটাতে 2, এটাতে 3 হবে। অর্থাৎ আমরা যদি মামুন দেখাতে চাই তাহলে আমাদের হিসাব করতে হবে 0 1 2, আমাদের 2 ইউজ করতে হবে। সেটা কিভাবে, আমরা পিপল যে ভেরিয়েবলটি নিছি সেই অ্যারে ভেরিয়েবলের সাথে আমাদের একটি থার্ড ব্র্যাকেট নিতে হবে এবং এর ইন্ডেক্স হিসাবে আমরা নিব 2, তাহলে এক্ষেত্রে আমাদের মামুন শো করবে, এই যে 2 আসলো। তো যেহেতু ডকুমেন্ট ডট রাইটে রেখে এটা শো করতে হয়, সুতরাং আমরা এটা ডকুমেন্ট ডট রাইটে নিলাম, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন মামুন আসছে। এবার বলুন তো কামালকে শো করাতে হলে এখানে কি লিখতে হবে, 0 রিলোড কামাল। আবিদকে শো করাতে হলে 0 1 2 3 লিখতে হবে আমাদের, কন্ট্রোল এস। এই যে দেখুন আবিদ আসছে। তো অ্যারেকে আমরা আরও একভাবে অ্যাসাইন করতে পারি, সেটা হচ্ছে যে আমরা বললাম var people, ওকে, অ্যাসাইন, এখানে আমরা বললাম নিউ অ্যারে, খেয়াল করুন। তো এই জায়গায় আমরা বলে দিতে পারি যে কতগুলো অ্যারে এলিমেন্ট আমার থাকবে। যেমন আমি এখানে 4 বললাম, তাহলে 4টা অ্যারে এলিমেন্ট নিতে পারবো। এরপর আমরা পিপল এভাবে থার্ড ব্র্যাকেট নিয়ে অ্যাসাইন দিয়ে এই জায়গায় আমরা ভ্যালু নিতে পারবো। যেমন আমরা বললাম কামাল। তো এক্ষেত্রে খেয়াল করুন আমি একটু এই জায়গায় এইভাবে দিচ্ছি, এই জায়গায় আমাদের ইন্ডেক্সগুলো আমরা ডিক্লেয়ার করতে পারবো। তো আমি কন্ট্রোল শিফট ডি দিয়ে কপি করে নিলাম, 0, এখানে আমরা বললাম কামাল, একইভাবে এখানে আমরা বললাম 1 জামাল, 2 রফিক, এখানে আমরা বললাম আবিদ, এটাকে আমরা 3 করলাম। তো এগুলোকে যদি প্রিন্ট করতে চাই অ্যাজ ইউজুয়াল আগের মতো আমরা কি করব, ডকুমেন্ট ডট
রাইট, এখানে জাস্ট আমরা কি বলবো, পিপল যেটাকে আমরা প্রিন্ট করতে চাই সেই ইন্ডেক্সটা 2 দিলাম, তাহলে আমাদের রফিক শো করবে। এই যে দেখুন রফিক শো করছে। তাহলে 1 দিলে কি শো করবে, আমাদের জামাল শো করবে। কন্ট্রোল এস রিলোড, এই যে দেখুন জামাল শো করছে। এখন এই জায়গায় আমরা এই 4 না দিয়ে ব্ল্যাঙ্কস রাখতে পারি, লিমিট আমরা উঠিয়ে দিতে পারি। তো এক্ষেত্রে আমরা যদি রিলোড দিই তো সেম রেজাল্ট আসবে। তো এভাবে আমরা অ্যারে ভেরিয়েবল দেখাতে পারবো। আমরা যদি চাই যে আমার এখানে কতগুলো অ্যারে এলিমেন্ট আছে তা যদি দেখতে চাই, তাহলে এখানে আমরা এই যে পিপল ভেরিয়েবলটি লিখে ডট দিয়ে আমরা লেংথ অবজেক্ট ইউজ করবো। এই যে দেখুন এক্ষেত্রে আমাদের বলবে 4টি এলিমেন্ট আছে। ওকে, এই অ্যারে ভেরিয়েবলকে যদি আমরা একসাথে সবগুলো শো করাতে চাই, তাহলে আমরা ইউজ করব লুপ। তো লুপের ক্ষেত্রে খেয়াল করুন, আমি এখানে বললাম ফর এক্স অ্যাসাইন 0। খেয়াল করুন আমাদের কত পর্যন্ত আছে, 0 থেকে 3 পর্যন্ত চলবে। তাহলে এক্স লেস দেন 4 আমরা বললাম, এতে কি হবে যে আমার সর্বোচ্চ 3 পর্যন্ত চলবে, বা আমরা এখানে 3 দিয়ে তখন লেস দেন অর ইকুয়াল বলতে পারি এখানে, ঠিক আছে। তাহলে আমার 3 পর্যন্ত চলবে। এরপরে এক্স প্লাস প্লাস এখানে এইভাবে নিয়ে আমরা ডকুমেন্ট ডট রাইট এখানে কি করলাম, আমরা পিপল ওই যে ভেরিয়েবলটা আমার আছে সেই ভেরিয়েবলটা ইউজ করব। সেই ভেরিয়েবলের ভিতরেই মূলত আমরা এক্সটি দিয়ে দিব। খেয়াল করুন তাহলে প্রথমবার x0 কোনটা আসবে, কামাল, তারপরে x1 জামাল, x2 রফিক, x3 আবিদ। এই যে দেখুন রিলোড দেই, কী হয়েছে, কামাল জামাল রফিক আবিদ। বেটার হয় আমরা যদি এখানে একটু বিআর রাখি, তাহলে এটা নিচে নিচে আকারে শো করবে। তো এখন এইভাবে আমার যদি হাজারো ভ্যালু থাকে অ্যারে ভেরিয়েবলে, তো আমরা এইভাবে হিসাব করে কত নাম্বার আছে এটা বের করাটা কিন্তু অনেক সময় ঝামেলা হতে পারে। তাই আমরা কি করতে চাচ্ছি, যেহেতু এই যে পিপল ডট লেন্থ দিয়ে অ্যারের লেন্থ আমরা বের করতে পারি, যেমন একটু আগে আমরা বের করেছি, জাস্ট এই জিনিসটাই কি করি আমরা এই যে এখানে ইউজ করে দেই কন্ট্রোল ভি। তবে এক্ষেত্রে কিন্তু আমার 4 পর্যন্ত আসবে। তাতে আমাদের কি দেখাবে, এই দেখুন আনডিফাইন্ড একটা কথা আসবে। কারণ কি, এই যে পিপল ডট লেন্থ এক্স এর মান কিন্তু 4 পর্যন্ত সে চলছে। তো আমরা তাও যদি দেখতে চাই এখানে দেখাতে পারি, এই যে দেখুন এক্স প্রিন্ট করে দেখবেন যে 0 থেকে 4 পর্যন্ত চলছে, কিন্তু আমাদের অ্যারে আছে কোন পর্যন্ত। আচ্ছা আমি এই প্রথমটা উঠিয়ে দিলে আরও বুঝতে সুবিধা হবে, কারণ এটা 4D হয়ে গেছে। যে দেখুন 0 থেকে 4 পর্যন্ত, কিন্তু অ্যারে আছে আমার 0 থেকে 3 পর্যন্ত। তাই এখানে আমাদের কি ইউজ করতে হবে, লেস দেন ইউজ করলে তখন 0 থেকে 3 পাবো। সুতরাং এই জায়গায় আমরা এখন পিপল ইউজ করে দিই ভেরিয়েবলটা পিপল। এই যে দেখুন কামাল জামাল রফিক আবিদ আমার চলে আসবে। এখন আমরা দেখব যে কিভাবে 2টি অ্যারেকে আমরা মার্জ করে একটি অ্যারেতে পরিণত করতে পারি। তো এগুলো আমি আপাতত রিমুভ করে দিচ্ছি। আমরা শুরুতেই দেখেছিলাম যে এইভাবে ভার, আমি পারসন বললাম 1 ধরে নিন, আমি বললাম নিউ অ্যারে, ওকে, কামাল জামাল, এখানে সিঙ্গেল কোটেশন আমরা ইউজ করতে পারবো আবিদ। একইভাবে আমি পারসন 2 দিলাম, আর এখানে নিউ অ্যারে নিয়ে এটাকে আমি বললাম রফিক এনামুল, ওকে, এখানে বললাম রুবেল, তারপর বললাম হাফিজ। তো এখানে কিন্তু 3টা এলিমেন্ট আছে, আর এই জায়গায় কয়টা আছে, 4টা। তো এই 2টা অ্যারেকে আমরা এখন একটি অ্যারেতে পরিণত করব। তার জন্য আমি বললাম ধরে নিন ভার পিপল অ্যাসাইন। এক্ষেত্রে আমরা ইউজ করব পারসন 1 ডট কনক্যাটেনেট ইউজ করব। তো কনক্যাট যেই মেথড আছে ফাংশন আছে সেটি আমরা ইউজ করব। আমরা বললাম পারসন 2। তো এক্ষেত্রে যেটা হবে খেয়াল করুন, পারসন 1 এর ক্ষেত্রে 0 1 2, আর যেহেতু পারসন 2 পরে বলছে আমরা 3 4 5 6, অর্থাৎ পিপলের পারসন 1 আগে আসবে আর পারসন 2 পরে আসবে। তো তার মানে কি 0 1 2 3 4 5 6 এইভাবে আমাদের অ্যারে এলিমেন্টগুলো সাজিয়ে আসবে। তো আমরা যদি এখন এই যে এনামুল দেখতে চাই তাহলে আমাদের কত আসবে বলুন তো, 0 1 2 3 4, আমাদের কি লিখতে হবে, পিপল 4 ডকুমেন্ট ডট রাইট, আমরা এখানে কি বলবো পিপল 4
কন্ট্রোল এস, এক্ষেত্রে কি দেখাবে এনামুল। এই যে দেখুন আমাদের এখানে পিপল পারসন 1, আচ্ছা খেয়াল করুন এই জায়গায় আমাদের একটু স্পেলিং ভুল হয়েছে, পারসন হবে। আমরা এখন রিলোড দিই, এই যে দেখুন এনামুল আসছে। তার মানে কি এইটাকে যদি আমরা 2 বলতাম আর এইটাকে যদি 1 বলতাম তাহলে কি হতো বলুন তো? 0 1 2 3 4, এক্ষেত্রে কিন্তু কামাল দেখাবে। এই যে দেখুন কামাল দেখাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এইরকম অনেক বড় একটা অ্যারে বা 2-3টে অ্যারেকে আমরা একসাথে কনক্যাটেনেট করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি একে লুপে দেখাতে চাই তাহলে আমরা যে কাজটি করতে পারি, তো তার আগে আমরা দেখে নেই যে পিপল ডট লেন্থের দৈর্ঘ্যটা কত। খেয়াল করুন ডট লেন্থ কন্ট্রোল এস, আমরা কত পাচ্ছি 7। তো আমরা কিন্তু এইভাবে বলে দিতে পারি ফর এক্স অ্যাসাইন 0 এক্স লেস দেন 7, কাউন্ট 6 পর্যন্ত চলবে। 0 1 2 3 4 5 6, বেটার হয় এটাকে আমি 1 বলি আর এটাকে 2 বলি, একটু আগের পরে যেভাবে আছে সেভাবেই রাখি। তাহলে 0 1 2 3 4 5 6, তাহলে আমাদের 6 পর্যন্ত চলবে। এক্স প্লাস প্লাস আমরা এখানে কি বলি ডকুমেন্ট ডট রাইট, শুরুতেই আমরা একটা বেয়ার দিয়ে নেই কারণ উপরে লেন্থ যেহেতু আমরা ইউজ করেছি। এখানে আমরা কি বললাম পিপল এক্স কন্ট্রোল এস, খেয়াল করুন আমরা রিলোড দিই, এই যে দেখুন কামাল জামাল হাফিজ আমাদের আসছে। তো এইটাকেই পূর্বের মতো যদি আমরা এখানে 2 দেই আর এখানে যদি 1 দেই তাহলে আমরা দেখব রফিক আগে আসবে। এই যে দেখুন রফিক আগে আসছে। তো বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যে এক্ষেত্রে যদি একটু ভুল হয়, খেয়াল করুন আমাদের লাস্টের ডাটা কিন্তু আনডিফাইন্ড দেখাবে, রাইট? তাই আমরা কি ইউজ করতে পারি, এই যে এখানে এইভাবে ইউজ না করে আমরা বলতে পারি পিপল ডট লেংথ। তাহলে আমি এগুলো কেটে দেই লেংথ, খেয়াল করুন তাহলে কিন্তু আমাদের আর এই আনডিফাইন্ডের এই প্রবলেমটা থাকবে না। তো আশা করি বুঝতে পারছেন। এই মুহূর্তে আমরা যেই বিষয়টি দেখব যে কিভাবে অ্যারেকে স্ট্রিংয়ে পরিণত করা যায়। তো আমি এগুলো উঠিয়ে দিচ্ছি, শুধু একটি রাখলাম, এটাকে শুধু পারসন নামে রাখি। তো কিভাবে অ্যারে ভ্যালুগুলোকে আমরা একটি স্ট্রিংয়ে পরিণত করতে পারি, তো তার জন্য আমরা ইউজ করব, আমি এখানে একটি ভেরিয়েবল নিয়ে নেই। জাস্ট আমি বললাম এক্স অ্যাসাইন পারসন ডট, আমরা বলবো জয়েন যদি বলি এক্ষেত্রে খেয়াল করুন আমি ডকুমেন্ট ডট রাইট এখানে ইউজ করলাম এক্স। খেয়াল করুন এক্ষেত্রে আমাদের কমা দ্বারা সেপারেট হবে ডিফল্ট, অর্থাৎ এই জায়গায় যদি আমরা কিছু ইউজ না করি তাহলে আমাদের যেই ভ্যালুগুলো আছে, আমি এরকম আরও ভ্যালু নিতে পারি, আবির রিফাত, ওকে, যত ভ্যালু নেই না কেন সবগুলোকে কি দ্বারা সেপারেট করবে, কমা দ্বারা। এখন আমরা যদি চাই যে না এটা কমা দ্বারা সেপারেট না করে মাইনাস দ্বারা বা হাইফেন দ্বারা সেপারেট করুক, এই যে দেখুন সবগুলোর ভিতরে হাইফেন আসবে। আমরা যদি স্পেস দ্বারা সেপারেট করতে চাই জাস্ট স্পেস দিলেই হবে। আমরা এখানে যে কোনো কিছু দিয়ে দিতে পারবো। আমরা আন্ডারস্কোর দিতে চাইলে তখন একটা স্ট্রিংয়ে পরিণত হবে, তো একটা ওয়ার্ডে পরিণত হবে মূলত। তো আমরা এখানে যে কোনো বিষয় দিয়ে দিতে পারবো, আর কিছুই না দিলে আমরা জানি সেটা সে অটো সেমিকোলন দ্বারা সবগুলোকে জয়েন করে একটি স্ট্রিং বানিয়ে দিবে। এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে অ্যারে এলিমেন্টের যে কোনো অ্যারে ভ্যালুকে আমরা পপ করতে পারি বা ডিলিট করতে পারি বা রিমুভ করে দিতে পারি। তো তার জন্য আমরা এখানে যেই বিষয়টা ইউজ করব, খেয়াল করুন আমি এখানে বললাম ভার্সন ডট পপ। তো পপ বললে যেটা হবে লাস্টের যেই ভ্যালুটা আছে সেটা কি হয়ে যাবে, এই অ্যারে থেকে বের হয়ে যাবে, অর্থাৎ রিফাত আর থাকবে না। অর্থাৎ এখানে কি ছিল 0 1 2 3 4। খেয়াল করুন আমি পপ দেওয়ার আগে যদি এখানে ইউজ করি ডকুমেন্ট ডট রাইট, আমরা বললাম ভার্সন 4, তাহলে আমাদের কি শো করবে, আমাদের কিন্তু রিফাত শো করছে, রাইট? কিন্তু যদি আমরা পারসন পপ করি, পপ করলে কী হবে, রিফাত এখান থেকে আউট হয়ে যাবে। এই যে দেখুন রিলোড দিলাম আনডিফাইন্ড দেখাচ্ছে। তো বেটার হয় আমরা পপটাকে এভাবে রেখে জাস্ট ফর লুপের মাধ্যমে এটা দেখানোর ব্যবস্থা করি, আরও ইজিলি বোঝা যাবে। আমরা বললাম ফর, এখানে আই অ্যাসাইন 0 দিলাম, আই লেস দেন, আমরা কী বলি পারসন ডট, আচ্ছা এইটাকে অনেক সময় ট্যাক্সে ধরে নেয় তাই একটু স্পেস দিলে এই প্রবলেমটা হবে না, লেংথ, ওকে। আমরা এখানে আই প্লাস প্লাস করলাম, খেয়াল করুন ডকুমেন্ট ডট রাইট ভার্সন,
আমরা বললাম আই। তো এক্ষেত্রে কি হবে, আমি এই জায়গায় একটু প্লাস রাখি, বিআর করে দিলাম। দেখুন আমাদের কি আসছে, কামাল থেকে রিফাত পর্যন্ত আসছে। কিন্তু যদি আমরা পার্সন এই যে পপ ইউজ করি তখন কি হবে, লাস্টের ভ্যালুটা আমার আউট হয়ে যাবে। এই যে দেখুন লাস্টের ভ্যালু কিন্তু এখন আর নেই। আবার দেখুন কন্ট্রোল জেড, এই যে রিফাত আসছে, কিন্তু আমরা পপ ইউজ করলে কি হবে, লাস্টের ভ্যালুটা রিমুভ হয়ে যাবে। এই যে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে অ্যারে এলিমেন্টগুলোকে কিভাবে আমরা রিভার্স করে শো করাতে পারি। তো রিভার্স করার জন্য কিছুই না, জাস্ট এখানে আমরা ইউজ করব রিভার্স, রিভার্স, ওকে, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন আমাদের প্রথমে কি শো করার কথা ছিল, এটা যদি আমরা কেটে দেই, কামাল থেকে জামাল পর্যন্ত শো করছে, যে কামাল থেকে রিফাত পর্যন্ত, কামাল, জামাল, আবিদ, আবির, রিফাত। কিন্তু যদি আমরা রিভার্স ইউজ করি, এই যে রিভার্স, পার্সন ডট রিভার্স, এক্ষেত্রে কী হবে, রিফাত থেকে শুরু করবে, যে রিফাত, আবির, আবিদ, জামাল, কামাল, অর্থাৎ প্রথম থেকে প্রিন্ট না হয় লাস্টে থেকে প্রিন্ট। আমরা রিভার্স করলে লাস্ট থেকে আমাদের এলিমেন্টগুলো প্রিন্ট হবে। লাস্ট এলিমেন্ট কত হবে, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 2। তো এটা যে ফর লুপ দিয়েই দেখতে হবে তা নয়, আমরা এইভাবে বলেও দিতে পারি ডকুমেন্ট ডট রাইট। খেয়াল করুন রিভার্স না করলে এখানে যদি আমরা পার্সন 0 দিতাম তাহলে কি হতো, আমাদের কামাল আসতো, কিন্তু যেহেতু রিভার্স করা আছে সুতরাং রিফাত আসবে। এই যে দেখুন রিফাত আসছে। আমরা যদি 1 দিই তাহলে কি আসবে বলুন তো, জামাল আসতো আগে, কিন্তু এখন আসবে আবির, কারণ কি আমাদের রিভার্স করা আছে। ওকে, এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে অ্যারে এলিমেন্টের ভিতরে আরও ভ্যালু প্রবেশ করানো যায়। তো তার জন্য আমরা এই জায়গায় একটি ফাংশন বা মেথড ইউজ হবে যার নাম হচ্ছে পুশ। তো পুশ বলার পরে এখানে আমরা ভ্যালু দিয়ে দিব, যেমন আমি বললাম আমির, তাহলে কী হবে, এই যে কামাল, জামাল, আবিদ, আবির, রিফাত, এর লাস্টে কী হবে, আমির যোগ হবে। খেয়াল করুন আমির যদি যোগ হয় তাহলে কত হয়, 0, 1, 2, 3, 4, 5 হবে। সুতরাং এখানে যদি আমরা 5 দেই তাহলে আমিরের নামটা আমরা দেখতে পাবো। এই যে খেয়াল করুন আমির শো করলো। আমরা বেটার হয় যদি এটাকে আমরা ফর লুপের মাধ্যমে দেখি। খেয়াল করুন এক্স অ্যাসাইন 0, এক্স লেস দেন আমরা কি বলি পারসন ডট লেংথ, ওকে, তারপরে এক্স প্লাস প্লাস, এখানে এসে আমরা কি বললাম ডকুমেন্ট ডট রাইট, এখানে এসে আমরা ইউজ করি পারসন এক্স প্লাস, আমরা এখানে বিআর নিয়ে নিলাম। এই যে দেখুন আমাদের এই লিস্টে কিন্তু আমির চলে আসবে, তার মানে পুশ করার কারণে এটা আসছে। আর পুশ যদি না থাকতো আমাদের কিন্তু রিফাত পর্যন্ত আসতো। তাহলে আমরা পুশের ইউজটা বুঝে ফেলছি। এখন আমরা দেখব যে কিভাবে অ্যারে ভ্যালুগুলোকে বা অ্যারে এলিমেন্টকে সর্ট করা যায়। খেয়াল করুন এখানে কিন্তু সর্ট মানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার, সেটা A to Z বা Z to A বা 1 to 100 বা 100 to 1। তো সর্ট করতে গেলে জাস্ট এখানে আমরা ইউজ করব, এক্ষেত্রে আমি এটা উঠিয়ে দিলাম, এখানে ইউজ করব সর্ট। তো সর্ট করার কারণে কি হবে, এই যে আবিদ এটা আগে আসবে, তারপরে আবির, এইভাবে সামনের দিকে যাবে। আমরা রিলোড দিই, এই যে দেখুন কী হয়েছে, আবিদ, আবির, জামাল, কামাল, রিফাত। তো এই যে আমরা সর্ট করলাম এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে আসছে এ থেকে আর পর্যন্ত। তো এই সর্টিংটা করার পরে আমরা কিন্তু চাইলে এই জায়গায় রিভার্স অর্ডারে প্রিন্ট করাতে পারি। সেটা কিভাবে, জাস্ট এখানে আমরা যে কাজটা করতে পারি 0, 1, 2, 3, 4, আমাদের অ্যারে ভ্যালু কিন্তু 4 পর্যন্ত চলছে। তাহলে এই যে এই জিনিসটাকে আমরা কি করতে পারি, এই জায়গা দিয়ে দিলাম, একটু জটিল লাগতে পারে তবে একদম ইজি। খেয়াল করুন এরপরে আমরা বললাম এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, তাহলে 0 পর্যন্ত চলবে। এরপর আমরা মাইনাস মাইনাস ইউজ করলাম, কারণ এক্সের মান এখন কী হবে 0, 1, 2, 3, 4, এক্সের মান হবে 4, তাহলে 4 গ্রেটার দেন অর ইকুয়াল 0 ট্রু। তাহলে আমাদের এক্ষেত্রে আগে হয়েছে কি সর্টিং এ থেকে আর, এবার আর থেকে এ পর্যন্ত যাবে। এই যে দেখুন রিলোড কী হয়েছে, আর থেকে এ পর্যন্ত। এখানে একটু প্রবলেম হয়েছে, খেয়াল করুন এক্সের মান আমাদের কি ধরেছে সে পার্সন ডট লেন্থ, এটা তো 1, 2, 3, 4, 5 আছে, আর আমাদের এটা চলবে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। সুতরাং এখানে সে কিন্তু আমাদের প্রথমটাকে আনডিফাইন্ড বলতেছে, অর্থাৎ 5 সে খুঁজে পায়নি। তাহলে এই জায়গায় আমরা একটু এইভাবে করে দিতে পারি -1, এই যে দেখুন এখন আর কোনো প্রবলেম নাই, রিফাত থেকে আবিদ পর্যন্ত কিন্তু আমাদের চলে আসছে। তো এটা কি করেছি আমরা, পার্সন ডট লেন্থের ভ্যালু কত আসে 1, 2, 3, 4, 5 আসে, তাহলে 5 - 1 হলো কত 4।
তাহলে 4 থেকে যদি প্রিন্ট করে যে এইটা আগে, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0, এভাবে আমাদের চলতে থাকবে। তাই আমরা এটা ইউজ করলাম। এই যে -1 করাতে এখন আমাদের আনডিফাইন্ড আসেনি। ওকে, এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে অ্যারে এলিমেন্টে আমরা প্রম্পট ইউজ করে ভ্যালু যোগ করতে পারি লুপের মাধ্যমে। তো আমি এগুলো কেটে দিচ্ছি। এখানে আমি প্রথমে একটু প্রম্পট আমরা বুঝে আসি। আমরা বললাম প্রম্পট, খেয়াল করুন, এন্টার ইয়ার নেম, এই জায়গা 2টা প্যারামিটার আমার থাকবে, সেমিকোলন। আমি যদি বলি ডকুমেন্ট ডট রাইট, খেয়াল করুন এক্ষেত্রে এর কারণে আমাদের 2টি বাটন এবং সেই সাথে কিছু টাইপ করার অপশন আসবে। আর সেই কিছু টাইপ করলে তা এক্সে যাবে আর এক্সের মানে এখানে শো করবে। তো আমি এখানে একটু রিলোড দিয়ে এই যে আসছে দেখুন, আমি এখানে বললাম সফটল। ওকে, এই যে দেখুন সফটল আমাদের প্রিন্ট হয়েছে। তো এই প্রম্পটের মাধ্যমেই আমরা এখন কি করব, যে লুপের মাধ্যমে অ্যারেতে ভ্যালু অ্যাড করব। তো আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। তো শুরুতেই আমরা যে কাজটি করি, যে একটি ভেরিয়েবল নিয়ে নেই, অ্যারে ভেরিয়েবল, যেমন আমি পি দিলাম, তারপর বললাম নিউ অ্যারে, ধরে নিন যে এখানে আমরা 4টা ভ্যালু অ্যাড করাতে চাচ্ছি। ওকে, এরপরে আমরা ফর লুপ নিয়ে এক্স অ্যাসাইন 0 বললাম, তাহলে এক্স লেস দেন 4, কারণ 0 থেকে 3 পর্যন্ত আমাদের এর রেঞ্জ হবে। ওকে, সেমিকোলন, তাহলে এক্স প্লাস প্লাস। এরপরে আমরা যেই কাজটি করি, পি এক্স অ্যাসাইন, আমরা বলি প্রম্পট, খেয়াল করুন, তারপরে আমরা বললাম অ্যাড দি অ্যারে এলিমেন্ট। ওকে, এখানে আমরা 2টা প্যারামিটার রাখবো। তো এক্ষেত্রে যদি আমরা এখন রিলোড দেই, এই যে দেখুন আমার 4বার এই অপশনটা আসবে। আমি প্রথম বললাম কামাল, ওকে, তারপরে একটা কিছু দেই, ওকে, আবার দিলাম, ওকে, এরপরে কিন্তু আর আসবে না। এই যে দেখুন 4বার। এখন কথা হচ্ছে যে এই কি ভ্যালু আমরা প্রবেশ করালাম তা তো দেখতে পেলাম না। তা যদি আমরা দেখতে চাই তাহলে আবার আমরা ফর লুপ ইউজ করব। খেয়াল করুন, ফর এখানে এক্স অ্যাসাইন 0 দিয়ে এক্স লেস দেন আমরা কত বলবো, 4, আগের মতোই এক্স প্লাস প্লাস, জাস্ট ডকুমেন্ট ডট রাইট, এখানে এসে আমরা কি বললাম, পি এক্স, অর্থাৎ আমরা এর মধ্যেই তো সব রাখতেছি, রাইট। তাহলে এটাকে আমরা এখানে প্রিন্ট করে দিলাম, প্লাস একটা বিআর দিয়ে দিই আমরা। এই যে দেখুন এবার আবার রিলোড দিলে আমাদের একই ধরনেরই আসবে। জাস্ট এখানে আমরা বললাম এ, তারপরে বি, ওকে, সি, ওকে, ডি, ওকে, দেখুন এবিসিডি আমাদের চলে আসবে, এবিসিডি আসছে। ওকে, এখন আমরা চাচ্ছি যে এইটা এইভাবে না করে, খেয়াল করুন আমরা রিলোড দিলে প্রত্যেকবার কিন্তু 4টার বেশি দিতে পারবো না। আমরা এখন এমন একটা সুবিধা ইউজারকে দিব যেন ইউজার সে নিজের মতো করে ভ্যালু প্রবেশ করাতে পারে, সে যতগুলো খুশি ততগুলো অ্যারের জন্য ভ্যালু সে সেট করে দিতে পারে। তো তার জন্য এখানে আমরা আবার আরও একটি প্রম্পট নিতে পারি। সেটা কীভাবে, var এক্স অ্যাসাইন, আমি বল এক্স না দিই, এটা আমরা অন্য কিছু দিই, এ অ্যাসাইন, আমরা বললাম প্রম্পট এন্টার দ্য রেঞ্জ অফ অ্যারে। ওকে, এন্টার দ্য রেঞ্জ অফ অ্যারে, এর দ্বারা আমি যা বোঝাতে যাচ্ছি যে সে এখানে যাই টাইপ করবে, অর্থাৎ এখানে আমরা সংখ্যা নিচ্ছি তার কাছ থেকে। তো সে যদি 4 টাইপ করে তাহলে এর মান কত হবে, 4। তাহলে এখানে আমরা এর মান, আচ্ছা তার আগে একটু আমরা দেখে আসি প্রয়োজনে। ওকে, সেমিকোলন ডকুমেন্ট ডট রাইট, আমরা কি বললাম, এ, ধরে নিন এইগুলোকে আমি একটু কমেন্ট করে রাখি, বুঝতে সুবিধা হবে, ডিস্টার্ব কম হবে। খেয়াল করুন আমি এখানে রিলোড দিলাম, এখানে টাইপ করলাম 4, কত হয়েছে, 4 হয়েছে। আবার রিলোড দেই, এখানে টাইপ করলাম 2, তাহলে আমার কত হলো, 2 হয়েছে। তো এই এর মানটাই এখন আমরা কি করব, এই যে এইগুলোতে দিয়ে দিব। খেয়াল করুন আমি এটাকে উঠিয়ে দিলাম, এই যে এখানে বসিয়ে দেই এ, তাহলে সে যতগুলো খুশি ততগুলো নিতে পারবে, যেই সংখ্যা টাইপ করবে তা এতে আসবে, সেটা আবার এখানে আসবে। এইটাই আমরা এখানে দিয়ে দিই এ, এই যে দেখুন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। কি করেছি আমরা, এতে ভ্যালু নিয়েছি, সেই সংখ্যাটা এখানে দিয়ে দিছি, আর ওই সংখ্যার মাধ্যমে আমরা ফর লুপে অ্যারে নিয়েছি, অ্যারে এলিমেন্ট নিয়েছি এবং ফর লুপের মাধ্যমে আবার অ্যারে ডিসপ্লে করছি। ওকে, আমরা এখানে এসে রিলোড দিলাম, রিলোড দিয়ে এখানে জাস্ট বললাম 3, যে 3টা নাও। ওকে, তাহলে এবার এখন কয়বার আসবে, 3বার। আমরা বললাম এ, ওকে, বি, ওকে, সি, ওকে, এই যে দেখুন এবিসি। আমি আবার রিলোড দিয়ে বললাম না, এটা 7টা নাও।
ওকে, এবার আমরা কি দিব, দেখুন আমি এখানে ক্যান্সেল দিলাম। ক্যান্সেলও কিন্তু আমার 7 বারই দিতে হবে, যেহেতু আমি 7 বার দিয়ে ফেলছি। এই যে রিলোড দিলে লেখা আসে কি ইন্টার দ্য রেঞ্জ অফ অ্যারে, তার মানে এইটাকে সে প্রথমেই করেছে। তো আমি রেঞ্জ অফ অ্যারে 7ই দিয়ে দিলাম, ওকে দিলাম। এখন কি আসছে, অ্যাড দ্য অ্যার এলিমেন্ট, এই যে অ্যাড দি অ্যার এলিমেন্ট এটা কিন্তু আসছে। তো এখানে এ বললাম, বি ভি বললাম, সি বললাম, ডি বললাম, ই এফ, তারপরে এস দিলাম। এই যে দেখুন আমার 7টি অ্যারে এলিমেন্ট চলে আসছে। তো বুঝতে পারছেন যে কীভাবে আমরা প্রম্পটের মাধ্যমে ইউজারের কাছ থেকে অ্যারে এলিমেন্ট নিতে পারি, বা ইউজার তার নিজের মতো করে কীভাবে কতগুলো দরকার সেগুলো সে নিতে পারবে। এই মুহূর্তে আমরা দেখব যে অ্যাসোসিয়েটিভ অ্যারে কীভাবে জাভাস্ক্রিপ্টে কাজ করে থাকে। তো আমরা এর জন্য বললাম এ আর আর, ইচ্ছা মতো আমরা ভ্যালু নিতে পারি, নিউ অ্যারে সেমিকোলন, এরপরে আমরা এ আর আর এখানে যে নেম এভাবে দিয়ে দিতে পারি, যেমন আমি বললাম কামাল, তারপরে এ আর আর আমি বললাম এজ 40, এ আর আর আমি বললাম অ্যাড্রেস ঢাকা। দেখুন আমি 3টি অ্যারে নিয়েছি, একটি হচ্ছে নেম এজ অ্যাড্রেস। আগে কিন্তু এখানে 0 1 2 3 ছিল, আর এখন আমরা এর কিওয়ার্ড ডিক্লেয়ার করে দিছি। তো এই যে কিওয়ার্ড আমরা আমাদের মতো করে দিয়েছি, এইটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে। আর যদি আমরা কিওয়ার্ড দিতে না পারি, যেটা আগে আমরা দেখেছি যে 0 1 2 3 আসছে, সেইটাকে বলে নিউমেরিক অ্যারে। তাহলে অ্যাসোসিয়েটিভ অ্যারের সুবিধা হচ্ছে যে কিওয়ার্ডটি আপনি আপনার মতো করে দিতে পারবেন, আর নিউমেরিক অ্যারেতে আপনি চাইলে কিওয়ার্ড নিজের মতো সেট করতে পারবেন না, কম্পিউটার যেভাবে দেবে সেভাবেই আসবে। ওকে, এখন যদি আমরা এটা প্রিন্ট করাতে চাই তাহলে কি করতে হবে, ডকুমেন্ট ডট রাইট, ধরে নিন যে আমি এজ দেখাতে চাচ্ছি, তাহলে কি হবে, ওই যে এজ নিব আমরা, এই যে দেখুন এজ শো করছে। আমরা নেম শো করাতে চাচ্ছি, নেম কামাল শো করবে। অ্যাড্রেস শো করাতে চাইলে কি হবে, অ্যাড্রেস কন্ট্রোল এস, এই যে দেখুন ঢাকা শো করছে। আশা করি বুঝতে পারছেন। এই মুহূর্তে আমরা ম্যাথ অবজেক্টের ব্যবহার দেখব জাভাস্ক্রিপ্টে। ওকে, এগুলো আমি কেটে দিলাম। তো আমি প্রথমে নেই ডকুমেন্ট ডট রাইট। তো ম্যাথ অবজেক্ট ইউজ করতে গেলে জাস্ট ম্যাথ কথাটা আমাদের লিখতে হবে, এরপরে ডিফল্ট বা বিল্ট ইন কিছু বিষয় আছে সেগুলো আমরা এভাবে লিখতে দিতে পারবো। তো ম্যাথ ডট পাইয়ের ভ্যালু আমরা সবাই জানি যে 3 পয়েন্ট সামথিং হয়ে থাকে, যে 3.141 এভাবে চলতে থাকবে। তো পায়ের ভ্যালু আমরা বের করলাম কন্ট্রোল শিফট জি দিয়ে, এটাকে আমরা রেখে দিই এখানে। এই জায়গায় ধরে নিন যে আমরা ইউজ করলাম ই, এটা জানি যে বেজ অফ ন্যাচারাল লগারিদম এক্সপোনেনশিয়াল ফাংশন এটা। তো এক্ষেত্রে আমাদের 2 বা সামথিং একটা ভ্যালু আসবে, এই যে দেখুন আসছে। তো একইভাবে আমরা চাইলে নিতে পারি, যেমন এখানে বললাম ম্যাথ ডট এসকিউআরটি, অর্থাৎ বর্গ আমরা বের করব। যেমন আমরা যদি এখানে 25 দিই, এর বর্গমূল কী হবে বলুন তো, বর্গমূল হবে 5, অর্থাৎ 25-এর বর্গমূল 5, এই যে দেখুন 5 আসছে। একইভাবে আমরা যদি এখানে বলি 16, এর বর্গমূল কত, ডেফিনেটলি 4। তো বুঝতে পারছেন। তো এই জিনিসটা আমরা চাইলে কিন্তু আবার ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে প্রম্পটের মাধ্যমে আমরা বের করতে পারি। সেটা কিভাবে, ধরে নিন যে আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এনএসআইন, আমরা বললাম প্রম্পট এন্টার এ নাম্বার। ওকে, এখানে একটা নাম্বার তার কাছে আমরা নিলাম, তো নাম্বারটা এনে রাখলাম। var এ অ্যাসাইন আমরা বললাম ম্যাথ ডট এসকিউআরটি, এতে এই এনের বর্গমূল বের করে রাখলাম। তারপরে আমরা ডকুমেন্ট ডট রাইট, এখানে আমরা কি বলে দিলাম এন এ। এই যে দেখুন আমাদের আর একটি প্রম্পট আসবে, আমি বললাম যে 49-এর বর্গমূল বের করো, এই যে দেখুন 7 আসছে। আবার রিলোড দেই, আমরা বললাম 16-এর বর্গমূল বের করো, এই যে দেখুন 4 আসছে। তো আমরা চাইলে যে এক লাইন কম করে ওই কাজটি করতে পারতাম, সেটা কীরকম, জাস্ট এটাকে উঠিয়ে দিয়ে এই যে কন্ট্রোল এক্স, এটা এখানে নিয়ে আসলাম কন্ট্রোল ভি। ওকে, এই যে দেখুন মানে এক লাইন আমরা কম কোড করলাম, আগে একটু বেশি পরিষ্কার ছিল। আবার রিলোড দেই, সেম রেজাল্ট আসবে। আমি 25 দিলাম, খেয়াল করুন 25-এর বর্গমূল কত, 5, এই যে আসছে। আমরা যদি 36 দিই, এর বর্গমূল কত হয় বলুন তো, 6। তো বুঝতে পারছেন যে কীভাবে আমরা
ম্যাথ অবজেক্ট ইউজ করতে পারি। এই মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটা হচ্ছে যে কিভাবে ডেট টাইমের জন্য আমরা ডেট অবজেক্ট ইউজ করতে পারি। তো শুরুতেই আমরা একটা কাজ করি, খেয়াল করুন, আমি একটি ফাংশন তৈরি করে নিই। সাপোজ আমি ফাংশন সফটল বললাম, সফটল, তারপরে এখানে এসে আমি বললাম ডকুমেন্ট ডট রাইট, যে বিষয়টি দেখাতে চাচ্ছি, কারণ এখানে আমরা ইন্টারভেল সেট করব টেস্টিং বিআর। এখানে আমরা বললাম সফটল, ওকে, কন্ট্রোল এস। এই যে দেখুন টেস্টিং আমাদের আসছে, কিন্তু এই টেস্টিংটাকে বারবার আমরা যদি প্রিন্ট করাতে চাই তাহলে এখানে আমরা ইউজ করব সেট ইন্টারভাল। এর ভিতরে এই যে এইটাকে অবশ্য এখন আমরা এভাবে দিয়ে জাস্ট একটা টাইম সেট করে দেব, যেমন 1000 দিলাম, আর এইটাকে আমরা স্ট্রিং করে দিব, ঠিক আছে? এটা নিয়মটা এরকম, এটাকে স্ট্রিং করে দিই, এরপরে আমরা 1000 মানে 1 সেকেন্ড পর পর এটা আসবে। এই যে দেখুন টেস্টিং টেস্টিং, এভাবে কিন্তু এটা চলতে থাকবে। তো এই কাজটাই এখন আমরা টাইমের ক্ষেত্রে করব। তো টাইমের জন্য আমরা প্রথমেই যেই কাজটি করে একটি ফাংশন তৈরি করি, এই ফাংশন বলি প্রিন্ট টাইম, যে কোনো কিছুই আমরা বলতে পারতাম। এখানে আমরা বললাম var n অ্যাসাইন, বললাম নিউ ডেট, একটি অবজেক্ট নিয়ে নিলাম। তাহলে var আওয়ার, এইচতে আওয়ার আমরা বোঝাতে চাচ্ছি, বা আওয়ার আমরা লিখেই দেই। তারপরে n ডট গেট আওয়ার্স, এভাবে আমরা ইউজ করলাম। তারপরে var আমরা বললাম মিনিট, ওকে, মিনিটের জন্য আমরা বললাম n ডট গেট মিনিটস। var আমরা বললাম সেকেন্ডস, আমরা বললাম n ডট গেট সেকেন্ডস, ওকে। এই যে অলরেডি আমরা 3টা ভেরিয়েবল এখানে লিখে ফেলছি, বা 3টা ভেরিয়েবল আমরা মান নিয়ে নিছি। এই যে n এর ভিতরে আমরা নিউ ডেট করে সবগুলো ভ্যালু নিয়ে আসছিলাম, আওয়ার মিনিট সেকেন্ড আমরা এখানে নিয়ে নিলাম। তো এটাকে আমরা এখন ডকুমেন্ট ডট রাইট করে এখানে শো করব। এই যে খেয়াল করুন, আমরা বলি প্রথমে যে আওয়ার প্লাস, এই যে এই জায়গায় একটা কোলন দিয়ে রাখি, প্লাস আমরা বললাম মিনিট, প্লাস আবার কোলন দেই, এরপরে প্লাস দিয়ে আমরা বললাম সেকেন্ডস, ওকে। এখন আমরা যদি ফাংশনটিকে কল করি, খেয়াল করুন এই জায়গা বেটার হয় যে আমরা একটা বিআর নিয়ে রাখি, কারণ এটা চলতে থাকবে যেহেতু। তো প্রথমেই আমরা কি করি, প্রিন্ট টাইম নামক ফাংশনটাকে কল করলাম। এই যে দেখুন রিলোড দেই, এটা আসছে, এই যে যতবার রিফ্রেশ দিব ততবার আমাদের সেকেন্ড চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে এইটাকে সেট ইন্টারভেল আগের মতো, যে 1 সেকেন্ড পর পর বা 5 সেকেন্ড পর পরও আমরা চাইলে এটাই করতে পারি, সেট ইন্টারভেল। এই যে এটাকে স্ট্রিং করে দিতে হবে, একটু আগে আমরা দেখেছি। জাস্ট এখানে 1000 বলে দিলাম। এই যে দেখুন কী হবে, যে 1 সেকেন্ড পর পর আমাদের টাইমটি আসতে থাকবে। এই যে দেখুন টাইম আসতেছে। এখন এই জায়গায় আপনি চাইলে কিন্তু ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। এবার 2 সেকেন্ড পর পর হবে এই কাজটি, দেখুন 2 সেকেন্ড পরে শুরু হবে। এই যে দেখুন 2 সেকেন্ড পর পর আসতেছে, 46, 49, 51। যাই হোক, তো এই বিষয়টা বুঝতে পারছেন। এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটে ঘড়ি বা ক্লক সেট করতে পারি। তো তার জন্য আমরা এখানে একটি পি নিয়ে এই জায়গায় আমরা ঘড়িটা দেখাবো। এখানে একটি আইডি নিলাম, যেমন আমি নাম বললাম সফটল, ওকে। এই যে স্ক্রিপ্টের মধ্যে আমরা একটি ফাংশন তৈরি করি, ফাংশন নাম দিলাম মাই টাইমার, যে কোনো নামে আমরা দিতে পারি। জাস্ট এখানে আমি একটি ভেরিয়েবল নিয়ে নেই, const বি নিউ ডেট। একটু আগে আমরা ডেটের ইউজটি দেখেছি, সেই ডেট আমরা নিলাম। তারপরে এর ভেতরেই আমরা নিব, এই যে খেয়াল করুন আমরা এখানে আইডি ইউজ করেছি। এই আইডিটা আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এর মাধ্যমে আমরা কালেক্ট করব। এখানে আমরা বলবো সফট অল। এই যে এখানে যে আইডিটা লিখছি সেটি আমরা এখানে নিয়ে নিলাম। এরপরে ডট দিয়ে আমরা বলবো ইনার HTML, ওকে। এরপরে অ্যাসাইন দিয়ে আমরা যেই কাজটি করব, এই যে দেখুন এখানে একটি ভেরিয়েবল নিছি, সেই ভেরিয়েবল থেকে আমরা ডট করে এখানে নিব আমরা টু লোকাল টাইম, লোকাল
টাইম স্ট্রিং এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, তো অলরেডি আমাদের এই জিনিসটা হয়ে গেছে। এখন আমরা নিচে এইটা একটু সেট করে দেখি, টেস্ট করে দেখি যে আমাদের কাজ করে কিনা। মাই টাইমার আমি দিলাম, খেয়াল করুন। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন টাইম আসছে 6:48 PM আমার এখানে দেখা যাচ্ছে না। আবার রিলোড দিলে এই যে আসবে। তো আমরা এই জিনিসটাই চাচ্ছি যে সেট ইন্টারভাল করে আমরা একের পর এক এটা দেখাবো। তো তার জন্য আমরা এখানে লিখব সেট ইন্টারভাল। ওকে, এটাকে আমরা স্ট্রিংয়ের ভিতরে রেখে দিব, কমা দিয়ে জাস্ট আমরা কত সেকেন্ড পর পর দেখবো সেটা বলে দেবো। যেমন 1000 বলার অর্থ হচ্ছে যে 1 সেকেন্ড পর পর আমাদের টাইমটা চেঞ্জ হবে। ওকে, আমি এখন রিলোড দেই, এই যে দেখুন আমাদের টাইম কিন্তু এখন চলতে থাকছে, দেখুন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যে কাজটি করব, যে আমরা তো অলরেডি ক্লক সেট করা দেখলাম। এখন আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা ফর্ম এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, তো তার জন্য আমি এখানে আগে ফর্ম লিখে আসি। ফর্ম, এখানে আমরা প্যারাগ্রাফ দিয়ে জাস্ট এর মধ্যে আমরা বলি ইউজার নেম, ইনপুট টাইপ টেক্সট। ওকে, কন্ট্রোল শিফট দিয়ে দিলাম। এই জায়গায় আমি বলি পাসওয়ার্ড, ইনপুট টাইপ আমরা এখানে বলি পাসওয়ার্ড, কন্ট্রোল শিফট ডি। জাস্ট এখানে আমরা বলি ইনপুট টাইপ সাবমিট। ওকে, ভ্যালু হিসাবে আমরা সাবমিটই দিয়ে দিলাম, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে আমাদের ফর্মটি এইভাবে আসলো। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেই জিনিসটা দেখব যে কিভাবে এই যে ফর্ম এলিমেন্টগুলো আছে এইগুলোকে আমরা টার্গেট করতে পারি। তো এই মুহূর্তে আমরা দেখব যে কতগুলো ফর্ম এলিমেন্ট আছে সেটা আমরা বের করব। ঠিক আছে, তো তার জন্য আমরা এই যে এখানে এসে বলি var xassign ডকুমেন্ট ডট আমরা বলবো ফর্মস। তো ফর্মস বলতে বোঝাচ্ছে অনেকগুলো ফর্মস। তো এই মুহূর্তে আমার যে ফর্ম আছে আমরা এটাকে বলি এটা 0 পজিশানে আছে। তো নিচে আমার আরও ফর্ম থাকতে পারতো, তাহলে সেটার জন্য হতো 1, আরও ফর্ম থাকলে সেটার জন্য হতো 2। তাহলে এই ফর্মটা আমার আছে 0-তে। ঠিক আছে, তারপরে ডট আমরা এখানে বলবো লেংথ, কন্ট্রোল এস। তো আমরা এখন যদি ভেরিয়েবলটাকে শো করি ডকুমেন্ট ডট রাইট, এখানে আমরা বললাম এক্স। খেয়াল করুন আমি রিলোড দিলে আমার এখানে 3টি এলিমেন্ট আছে, এই 3 আসার কথা। এই যে দেখুন 3 আসছে। এখন আমরা যেই কাজটি করতে চাচ্ছি যে এই ফর্ম এলিমেন্টগুলোতে আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করে তার মাধ্যমে আমরা টার্গেট করব। তো আমরা তো দেখলাম যে কতগুলো এলিমেন্ট আছে সেটা আমরা বের করতে পারি। তো এর জন্য এখানে আমি বললাম নেম, যেমন আমি বললাম সফটল, ফর্ম যে কোনো নাম দেওয়া যেতে পারে। ইউজার নেম, ইনপুট টাইপ টেক্সট, এখানে আমি বললাম নেম, অ্যাট্রিবিউট নিলাম ইউজার। পাসওয়ার্ডে আমি নিলাম নেম, সাপোজ পাস নিলাম। আর এখানেও আমি নেম নিয়ে নেই, এখানে আমি বললাম সাব। এখন এই যে আমাদের অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে আমরা কিভাবে টার্গেট করতে পারি, এইভাবে ফর্মের মাধ্যমে। তো আমি একটু ফ্রেশ করে নিচ্ছি এখানে। জাস্ট এখানে বললাম var assign, আমি বললাম ডকুমেন্ট ডট ফর্মস, ফর্মস হবে না ফর্মস, এখানে 0 ডট এলিমেন্টস। এলিমেন্টস বলতে বোঝা যে অনেকগুলো এলিমেন্টস। তো তার মধ্যে থেকে আমরা চাচ্ছি এই যে এলিমেন্টস 1 যদি বলি, দেখুন এখানে 3টা এলিমেন্টস আছে, এগুলোকে ফর্ম এলিমেন্ট বলে এক একটা। যতগুলো ইনপুট টাইপ এইভাবে আমরা নেব, টেক্সট এরিয়া, এগুলোকে বলা হয় ফর্ম এলিমেন্ট। তাহলে এখানে 1 2 3 আছে। তাহলে যেহেতু কম্পিউটার সবসময় 0 থেকে ইন্ডেক্সিং করে থাকে, তাহলে এটার পজিশন আছে 1-এ। তাহলে আমরা এটাকে বললাম 1। এরপরে আমরা বললাম ডট নেম সেমিকোলন। এখন যদি আমরা বলি ডকুমেন্ট ডট রাইট, এখানে যদি এ লিখি, তাহলে আমাদের যেহেতু আমরা নেম অ্যাট্রিবিউটের ভ্যালু টার্গেট করছি, এই এর ভ্যালু হিসাবে আমাদের পাস আসবে। চলুন আমরা রিলোড দেই, এই যে দেখুন পাস দেখাচ্ছে।
আচ্ছা বলুন তো সাবের নেম অ্যাট্রিবিউটের ভ্যালু দেখতে চাইলে আমরা এখানে কি লিখতাম? ট্রু লিখতাম। এই যে দেখুন সাব আসছে। এখন কথা হচ্ছে যে আমরা যদি এই ভ্যালু অ্যাট্রিবিউটের ভ্যালু টার্গেট করতে চাইতাম তাহলে এখানে কি লিখতাম? জাস্ট ভ্যালু লিখতাম। এই যে খেয়াল করুন, রিলোড দিয়ে এই যে দেখুন সাবমিট লেখাটা আসছে। তো এভাবে আমরা বিভিন্ন বিষয়কে টার্গেট করতে পারি। তো আমি যদি এখানে 0 দেই আর 0 দিয়ে যদি নেম বলি, বলুন তো আমার এখানে এর ভ্যালু হিসাবে কি দেখাবে? ইউজার দেখাবে, অর্থাৎ এতে ইউজার অ্যাসাইন হবে। আমি রিলোড দেই, এই যে দেখুন ইউজার আসছে, অর্থাৎ নেম অ্যাট্রিবিউটের যেই ভ্যালুটা আছে সেটাই আসবে। এখন আমরা এইটাকেই আরও কয়েকভাবে ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে খেয়াল করুন, আমরা এই ফর্মটির একটা নেম দিয়ে দিছি, নাম কি? সফটওয়্যার ফর্ম। তো আমরা বলেছি যে ফর্ম এভাবে টাইপ করে ফর্ম 0 বলা অর্থ হচ্ছে প্রথম ফর্ম। এইভাবে মনে করেন অনেক ফর্ম থাকতে পারে, ফর্ম 1, ফর্ম 2, ফর্ম 3 এভাবে চলতে থাকবে। তো আমরা যেহেতু ফর্মের নাম দিয়ে দিছি, এই নামটাকে আমরা এখন এখানে ইউজ করতে পারবো। সেটা কিভাবে? জাস্ট আমি এইটাকে কেটে দিয়ে বললাম সফট অল ফর্ম, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন ইউজার ঠিকই আসছে। তো একইভাবে যদি আমরা 1 দেই তাহলে কি আসবে? পাস। এই যে দেখুন পাস আসছে। 2 দিলে কি আসবে বলুন তো? সাব লেখাটা আসবে, এই যে সাব। এখানে যদি ভ্যালু দেই তাহলে কি আসবে বলুন তো? সাবমিট লেখা আসবে। তাহলে এই যে সফটওয়্যার ফর্ম বলেও কিন্তু আমরা এটাকে টার্গেট করতে পারতেছি। তো এখানে আরও একটু মজার বিষয় আছে যে আমরা সফটওয়্যার ফর্ম বলে তো টার্গেট করলাম, এখন এলিমেন্টসের ক্ষেত্রেও কিন্তু আমরা 0, 1, 2, 3 দিছি। এভাবে বের করতে গেলে আমরা কিন্তু অনেক সময় এই হিসাব নিকাশে ভুল হতে পারে। তাহলে আমরা কেমন হয় যদি এই নেম অ্যাট্রিবিউটের ভ্যালুটাকেই ধরে টার্গেট করি। জাস্ট এখানে যদি আমরা বলি ইউজার ডট নেম, খেয়াল করুন তো। এখন যদি রিলোড দেই, এই যে দেখুন ইউজার লেখাটা আসছে। তার মানে কি? ইউজার ডট নেম, নেমের যেই এই যে ইউজার আমার নেম আর ডট নেমের কারণে নেম অ্যাট্রিবিউটের ভ্যালু। একইভাবে আমি যদি এখানে এই যে এইটা নেই সাব, খেয়াল করুন তো সাব ডট নেম, তাহলে আমার কি আসবে বলুন তো? সাবই আসবে। কিন্তু না, আমরা চাচ্ছি যে এর ভ্যালুটা দেখাকে। এখানে তাহলে আমাদের কোন অ্যাট্রিবিউট নেওয়া লাগতো? ভ্যালু। কি দেখাবে বলুন তো? সাবমিট কিন্তু আমাদের দেখাবে। রিলোড দেই, এই যে দেখুন সাবমিট আসছে। আমরা চাইলে এই সব জায়গায়ও ভ্যালু ইউজ করে, সাপোজ আমি বললাম সফটওয়্যার, তাহলে এখানে আমরা কি বলতাম? ইউজার। তো ভ্যালু বললে আমার কি আসবে? সফটওয়্যার কিন্তু আসবে। এই যে দেখুন সফটওয়্যার আসছে। একইভাবে এটার ক্ষেত্রেও তো আমরা পাসওয়ার্ড নিতে পারি, ভ্যালু। যদিও পাসওয়ার্ডে ভ্যালু আসলে এইভাবে আমরা দিয়ে থাকি না। 1, 2, 3, 4, 5, 6, আচ্ছা দিলাম একটা কিছু। তাহলে এটা কি হবে? এখানে পাস। আর এই জায়গা তো ভ্যালু ভ্যালুই, এক্ষেত্রে এইটা কিন্তু টার্গেট হবে। এই যে দেখুন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে সিম্পল ফর্ম ভ্যালিডেশন আমরা করতে পারি। তার জন্য আমি এই জায়গায় একটু ফ্রেশ করে নিলাম, এখানেও ফ্রেশ করে নেই। জাস্ট ফর্ম নেম সহ সফটওয়্যার ফর্ম আমি রাখলাম। এখানে বললাম ইনপুট টাইপ চেকবক্স, নেম হিসাবে আমরা নিলাম এস, ওকে। এরপরে ইনপুট টাইপ আমরা বললাম বাটন, নেম হিসাবে আমাদের এখানে আসলে নেম এই মুহূর্তে দরকারই নাই আমাদের, জাস্ট এটাকে আমরা ভ্যালু নেই, বললাম ক্লিক হিয়ার। এরপরে আমরা এখানে অন ক্লিক নিয়ে নেই। এই জায়গায় মূলত আমরা যে কাজটি করব, এই জায়গা থেকে একটি ফাংশন কল করব, যেমন সফটওয়্যার আমরা ভ্যালিডেট নামই দিয়ে দিই, সফটওয়্যার ভ্যালিডেট, ওকে, সেমিকোলন। এখন এখানে আমরা একটি ফাংশন তৈরি করব, ফাংশন সফটওয়্যার ভ্যালিডেট, ওকে। ইফ ডকুমেন্ট, একটু আগে আমরা দেখেছি যে কিভাবে টার্গেট করতে হয়, ডকুমেন্ট ডট, আমরা এখানে কি ইউজ করব খেয়াল করুন, সফটওয়্যার ফর্ম, ওই যে এই ফর্মটা টার্গেট করলাম ফর্ম। তারপরে আমরা কি করব, এখানে নিব হচ্ছে এস, এই যে যেই নেম অ্যাট্রিবিউটের ভ্যালুটা আছে এটা। তারপরে আমরা কি বলি, চেকড আসছে কিনা, অর্থাৎ চেকড দেওয়া হয়েছে কিনা। যদি চেকটা আসে তাহলে আমরা অ্যালার্টে একটা মেসেজ শো করি, এখানে বলি ইয়েস ইটস চেকড, অন্যথায় আমরা কি শো করি, এলস অ্যালার্ট, এখানে আমরা কি বললাম, নো ইটস নট চেকড, কন্ট্রোল এস। আমাদের কিন্তু অলরেডি ফাংশনটি তৈরি করা হয়েছে, ফাংশনটি অলরেডি এখান থেকে কল করা হয়েছে। তাহলে অন ক্লিক ইভেন্ট আমরা ইউজ করছি। এক্ষেত্রে আমাদের যেই বাটনটি আসবে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে আমাদের দুইটা যে কোনো একটা ভ্যালু দেখাবে, নয় এটা না হয় এইটা। তো চলুন আমরা রিলোড দিই, যে রিলোড দিলাম,
আমরা ক্লিক হেয়ার করি। আচ্ছা খেয়াল করুন এই জায়গায় আমাদের একটু স্পেলিং মিস্টেক হয়েছে, ও হবে। ওকে আমরা রিলোড দিই। এখন রিলোড দিয়ে জাস্ট এখানে ক্লিক করে যে দেখুন নো ইটস নট ক্লিক চেকড। এখন যদি এখানে টিক চিহ্ন দেই ক্লিক হেয়ার, এই যে দেখুন ইয়েস ইটস চেকড। তার মানে কি আমরা কিন্তু অলরেডি এখান থেকে এইটার এই যে document.softallform.s.checked এর মাধ্যমে এটা কিন্তু চেক করতে পারতেছি। আমি আরও একবার দেখাচ্ছি, রিলোড, এই যে টিক চিহ্ন দিলাম ক্লিক হেয়ার, এই যে দেখুন ইয়েস ইটস চেকড। আবার রিলোড দেই, এটা উঠিয়ে দেই ক্লিক হেয়ার দেই, এই যে দেখুন নো ইটস নট চেকড। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, ক্লক সেট করতে পারি। তো মূলত এই ছিল আমাদের জাভাস্ক্রিপ্টের এই ভিডিওতে টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।